গল্প বেআইন সাহেবা, লেখক মাসুদুর রহমান। ট্রিং 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 ফোনটা বাজতে আছে। তার পাশে ঘুমিয়ে আছে একটি ছেলে, নাম তার আফিফ খান। সে কানাডায় থাকে, সেখানে পড়াশোনা শেষ করে সেখানে ডাক্তারি করে। আজ ছুটি, সেজন্য আরামে ঘুমিয়েছিল, কিন্তু ফোনের শব্দে তার ঘুম ভেঙে যায়। সে বিরক্ত হয়ে চোখ বন্ধ করে হাত দিয়ে এদিক ওদিক করে ফোনটা খুঁজে রিসিভ করে কানে উপর ধরে। তখন উপাস থেকে ভেসে আসে মিষ্টি একটা কণ্ঠ, যে কণ্ঠ শুনলে সব ছেলে মেয়ের বিরক্ততা কেটে যায়। তা হলো মায়ের কণ্ঠ। কণ্ঠটি আফিফের আম্মু নিধি খানের। আফিফ ফোন রিসিভ করতে নিধি খান বলল, আফিফ কেমন আছিস বাবা, ঘুম থেকে উঠেছিস? আফিফ চোখ পিট পিট করে তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ আম্মু, এই তো উঠে পড়ব এখন। তুমি কেমন আছো? ছেলেকে ছাড়া মা কেমন থাকতে পারে বল? কেন, তোমার এক ছেলে এক মেয়ে আছে না তোমাদের সাথে? আমি না থাকলে কি হবে? দেখ, বাজে কথা বলবি না। এখন বল, তুই কবে দেশে ফিরবি? কয়েকদিন পরে তোর ভাইয়ের বিয়ে, আমি চাই এইবার ফিরে আয় বাবা। কিন্তু আম্মু, আমার তো এখানে অনেক কাজ আছে, আর তার চেয়ে বড় কথা, আমি তো এখানে অন্যের হসপিটালে চাকরি করি, সো যাওয়া যাবে না। আমার পক্ষ থেকে ভাইয়াকে কংগ্রেচুলেট জানিয়ে দিও। ঠিক আছে, এই নে, তুই নিজে জানা তোর ভাইয়াকে। নিধি খান তার বড় ছেলে জিসান খানকে ফোনটা এগিয়ে দেয়। জিসান ফোনটা হাতে নিয়ে কানে ধরে বলল, হ্যাঁ আফিফ, কি যেন বলবি? এইবার বল, আমি শুনছি। আরে ভাইয়া, আমি বললাম তোমার বিয়ের ডেট কত তারিখ, আমি ছুটি নিয়ে চলে আসবো। ও তাই বুঝি, ঠিক আছে, আমার বিয়ের ডেট আগামী 12 তারিখ, আর তুই 9 তারিখ বাড়িতে উপস্থিত থাকবি, মনে থাকে জানো। কিন্তু ভাইয়া, আমি কোন কিন্তু শুনতে চাই না। আগামী 9 তারিখ মনে থাকে জানো। আর এই নিয়ে আরো সে সাথে কথা বল। আরশি ফোন নিয়ে বলল, কিরে পিচ্ছি, একা একা অনেক মজায় আছিস তাই না? আর আমি এখানে একা কোন ভুল করলেই আব্বু আম্মু ভাইয়ের বকা খাই। তা দুষ্টুমি করলে বকা খাবি বুড়ি, আর তুই আমাকে এই পিচ্ছি বলে ছাড়বি না। ছাড়, আগে তোর বিয়ে দিয়ে নি, আমি পিপি হয়ে নিয়ে এরপরে বুঝেছিস পিচ্ছি। বুঝেছি, তোর সাথে কথা বলে কোন লাভ নেই। আচ্ছা ওর সব ছাড়, এখন বল তোর জন্য আমি কি নিয়ে আসবো? আমার পিচ্ছি ভাইকে কাছে পেলেই হবে, আর কিছু লাগবে না। প্লিজ ভাইয়া, এইবার সত্যি সত্যি ফিরে আয়। অনেকদিন তো হলো তাই না বল? কেন শুধু শুধু ওই মেয়ের জন্য আমাদের সবাইকে কষ্ট দিচ্ছিস বল? আচ্ছা বুড়ি, আমি সত্যি দেশে ফিরছি, তোদের লিয়ের কষ্ট দিব না। আর বল, কি আনবো তোর জন্য? ঠিক আছে ভাইয়া, ফিরে আই। তুই ফিরে এলে আমি তোর সাথে যেয়ে শপিং করব, ওখান থেকে কিছু নিতে হবে না। আমিও আমরা সবাই ওয়েট করছি তোর ফিরার। ঠিক আছে আমার দাদি, আমি জলদি ফিরে আসবো। এখন রাখিরে উঠে ফ্রেশ হতে হবে, খেতে হবে। ওকে আমার নাতি। আফিফ উঠে ফ্রেশ হতে যায়, আর ভাবে তার সে পুরোনো দিনগুলোর কথা। যে ছেলে বাবা মা ভাই বোন ছাড়া একটা রাত কোথাও থাকতে পারে না, সে ছেলে কিনা আজ 9 বছর থেকে পড়ে আছে এই বিদেশের মাটিতে। আফিফের আব্বুর নাম আবির খান, মা নিধি খান। তারা 3 ভাই বোন। বড় ভাই জিসান তার 2 বছরের বড়, আর বোন আরশি তার 2 বছরের ছোট। এই নিয়ে তাদের সুখের সংসার। আফিফের বাবা একজন নামকরা বিজনেসম্যান, বাংলাদেশের 10টি কোম্পানির মধ্যে একটা। কিন্তু আফিফ কখন তার বাবার টাকা বা পাওয়ার নিয়ে কারোর সাথে অহংকার করে না। সে অনেকটা সাদাসিধে জীবনযাত্রায় চলতে পছন্দ করে। আফিফ যে খান গ্রুপ অফ কোম্পানির মালিকের ছেলে তাকে জানে না, জানা বলতে কাছের মানুষগুলো ছাড়া। আফিফ তার বাবার অফিস পার্টি, এমনকি আত্মীয় স্বজনের বাড়িও যাওয়া পছন্দ করে না। সে এমন ভাবেই চলাফেরা করে। আফিফ অনেক ভালো স্টুডেন্ট, সবসময় স্কুলে ভালো রেজাল্ট হয় তার। আফিফ এস.সি.তে গোল্ডেন প্লাস পেয়ে কলেজে ভর্তি হয়। কলেজে আফিফের তেমন কোন নতুন বন্ধু নেই। তার বন্ধু বলতে সুমন একা, অবশ্য কলেজে তাদের পরিচয় হয়। কলেজে ভর্তির 2-3 মাস পরে রোদের সাথে পরিচয় হয়। মূলত রোদ নিজ থেকে আফিফের সাথে পরিচিত হতে আসে। রোদকে দেখলেই বোঝা যায় সে রিটকিট, বড়লোক ঘরের সন্তান। প্রথমে আফিফ তার সাথে মিশতে না করে, কিন্তু রোদ ছিল নাছোড়বান্দা, আর সেজন্য আফিফ তার সাথে মিশে কথা বলে। আর এক পর্যায়ে তাদের মাঝে ভালোবাসা জন্ম নেই। এমন এক ভালোবাসা যে একজনের একজনের কষ্টে কষ্ট পায়, সুখী সুখী হয়। কেউ কাউকে ছাড়া 1 মিনিট ভাবতে পারে না। রোদের ক্লোজ ফ্রেন্ডরা এই নিয়ে রোদকে অনেক কথা শোনায়। আফিফকেও ছোট করে কথা বলে তারা। তারপরেও আফিফ রোদের ভালোবাসায় কোন ফাটল ধরাতে পারেনি কেউ। কিন্তু হঠাৎ আফিফের জীবনে কালো মেঘ দেখা দেয়।
ইন্টার সেকেন্ড ইয়ারের টেস্ট পরীক্ষার পরে আফিফের রেজাল্ট আসে। সে কোন মতে পাশ করে আর রিদিকে রোদ টপ করে। তারপরেও আফিফ ভেঙে যায় না, কিন্তু সে ভাঙতে শুরু করে রোদের কাছে অবহেলা পাওয়ার পরে থেকে। রোদ আফিফকে দু চোখের কোনোই সহ করতে পারে না। রোদ কেমন যেন হঠাৎ করে বদলে যায়, আফিফকে এভয়েড করা শুরু করে। এমনকি কিছুদিনের মাঝে রোদ নিজে থেকে আফিফের সাথে ব্রেকআপ করেনি। আফিফ বারবার এই ব্রেকআপ অবহেলার কারণ জিজ্ঞেস করলে রোদ তাকে বলে, এই তোর কি মনে হয় তুই আমার বয়ফ্রেন্ড হওয়ার যোগ্য? আর তোর মতো কে ছোট লোক আনস্মার্ট ছেলের সাথে আমি কেন? কোন মেয়ে প্রেম ভালোবাসা করবে না বুঝেছিস? নিজের লিমিটে থাকার চেষ্টা কর। আর শোন, আজকের পর থেকে আমার পিছু নিবি না, আমাকে ভালোবাসি বলে ডিস্টার্ব করবি না। আফিফ সেই দিন শুধু শুনেছিল রোদের কথাগুলো, আর বাড়ি ফিরে নিজ রুমে যেয়ে উপরে তাকিয়ে তাদের ভালোবাসার দিনগুলোর কথা ভেবে পাগলের মতো এসেছে, সাথে কান্নানো ছিল। অনেক কষ্টে নিজেকে শুধরে নিয়েছিল আফিফ। সে যখন কলেজ ব্যাক করে তখন রোদকে তাদের কলেজের অন্য এক রিটকিটের সাথে দেখে। কেউ জানতে পারে রোদ নাকি এখন এই ছেলের সাথে প্রেম ভালোবাসা মগ্ন, কিন্তু ছেলেটার চরিত্র ভালো না। তারপরেও আফিফ আর এই রোদ নামক বিষাক্ত ব্যক্তির কোন বিষয় নিয়ে নাক গলায়নি। আফিফ এইচ.এস.সি-তে পুনরায় টপ করে পুরো কলেজ ও স্টুডেন্টের মাথা ঘুরিয়ে দিয়েছিল। আর তার আব্বু আম্মুকে অনেক বলে কানাডায় চলে আসে। তারপরে আর দেশে ফিরে যায়নি। এখানে পড়াশোনা, এখানেই চাকরি করা শুরু করে। আফিফ বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়। নিজে সকালের নাস্তা বানিয়ে খেয়ে হসপিটালের উদ্দেশ্যে বের হয়। আজ তার ছুটি, কিন্তু বাড়ি যাওয়ার জন্য বড় স্যারের কাছে কিছুদিনের ছুটি নিতে হবে। খানবাড়িয়ার সাজসজ্জার চারিপাশ আলোকিত হয়েছে। আজ জিসানের গায়ে হলুদ রাত পহলে বিয়ে। আফিফ এখন এসে পৌঁছায়নি, এই নিয়ে নিধি কতবার ফোন করেছে, কিন্তু আফিফের ফোন সুইচ অফ বলছে বারবার। তখন আরশি এসে তার আম্মুকে বলল, আরে আম্মু, এত চিন্তা করছো কেন? ভাইয়া হয়তো দেশে চলে এসেছে, আর এই জন্য তার ওই নম্বর অফ বলছে। তুমি দেখ, কিছু সময়ের মাঝে ভাইয়া এসে পড়বে। তাই বলি এয়ারপোর্ট থেকে কি একটা ফোন করে বলা যেত না আমি দেশে চলে এসেছি? আচ্ছা, তোমার ছোট ছেলে এলে বকে দিও। এখন নিধিকে চল, বড় ভাইয়া বসে আছে, হলুদ দিবে না। আরশি নিধি খান জিসানের কাছে যেতে আবির খান বলল, আফিফকে ফোন করেছে, সে কত দূর এলো? আবির খানের কথায় নিধি খান বাইরালো কণ্ঠে বলল, এই তুমি কেমন বাপু? ছেলে মেয়েদের নিজে খোঁজ নিতে পারে না, সব সময় আমাকে জিজ্ঞেস কর। নিজে ফোন করে খোঁজ নাও, তোমার গুণধর ছোট ছেলে কোথায়? আমাকে আর জিজ্ঞেস করবে না বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি এত রেগে যাচ্ছ কেন বলতো? এই আরশি, তোর বাপকে থামতে বল, আমার মেজাজ যেন আর খারাপ না করে বলে দিলাম। আরশি বেচারা পড়েছে এক বিপদে। সে তার মা বাবাকে থামিয়ে জিসানের কাছে নিয়ে যায় হলুদের জন্য। জিসানকে কিছু সময়ের মাঝে হলুদ ছোঁয়ান শুরু হয়। ঠিক তার কয়েক মিনিটের মাঝে আফিফ খান বাড়ির মেন গেট দিয়ে বাড়ির ভিতর প্রবেশ করে। আফিফকে প্রথমে আরশি দেখতে পায়, আর সে ছোট ভাইয়া বলে চিৎকার করে ছুটে যায় আফিফের কাছে। আফিফও তার আদরের ছোট বোনকে বুকের সাথে পরম যত্নে আগলে নেয়। তখন আরশি বলে, ভাইয়া কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস বোন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো, কিন্তু তুই আর ভালো থাকতে পারবি না। ওই দেখ, মিসেস খান রেগে মেগে দাঁড়িয়ে আছে তোর আদুলের দেখে। আফিফ বোনের কথায় সামনে তাকিয়ে দেখে কথা সত্য। তাই আফিফ হাসি মুখে বোনকে নিয়ে তার আব্বু আম্মুর কাছে এগিয়ে যায়, আর নিধি খানকে জড়িয়ে ধরে বলল, আমার লক্ষ্মী আম্মি যান, সরি, ট্রাফিক জ্যামে এত লেট হয়ে গেছে। এখন বলো তুমি কেমন আছো? ছাড়, আমাকে কথা বলবি না আমার সাথে? আমার কোন ছোট ছেলে নেই? এয়ারপোর্টে এসে একটা ফোন করে দেয় না? তোর জন্য কত চিন্তা করতে হবে আমাকে? সরি বললাম তো, এত রাগ করে না। তুমি জান না আমার এই দেশের কোন নম্বর নেই, আর সেজন্য ফোন করতে পারিনি। তাতে কি, এয়ারপোর্টে কি কারো ফোন ছিল না? সেখান থেকে ফোন করে যেত না? আমার ফোন তো বন্ধ সেজন্য, আর তোমাদের কারো ফোন নাম্বার আমার মুখস্থ নেই, সেজন্য ফোন করতে পারিনি। হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। এখন আমাকে ছেড়ে তোর আব্বু ভাইয়ের কাছে যা। এরপরে আফিফ তার আব্বু ভাইয়ের সাথে কথা বলে, তারা কেমন আছে ও সে কেমন আছে খোঁজ খবর আদান প্রদান করে। সাথে রাগ অভিমানের পালা শেষ হয়। এইভাবে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে। আফিফ অনেকটা আজ থাকার অল্প কিছু খেয়ে ঘুমাতে চলে যায়। বাড়িতে অনেক মেহমান থাকার তার আনা জিনিসগুলো আর বের করা হয় না।
সেগুলো না হয় সকালে বের করবে। নতুন ভাবির জন্য ও অনেক কিছু নিয়ে এসেছে কানাডা থেকে। নতুন দিনের সূচনা। আরশি 7টার সময় এসে আফিফের ঘুম ভাঙায়। আফিফও হাসি মুখে উঠে পড়ে তার আদরের বোনের ডাকে। তখন আরশি বলে, গুড মর্নিং মাই ব্রো। গুড মর্নিং আমার দাদি। তখন আরশি বলল, ভাইয়া এখন তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে, আর শোন, আর বড় ভাইয়ের বিয়েতে যাওয়ার সময় সুন্দর করে সেজে গুজে যাবি, যেন ওখানে ভাবির বোনেরা তোকে দেখে ফিদা হয়ে যায়, বুঝেছিস? কেন, তোর ভাই কি এখন দেখতে খাট আনসার্ট আছে যে এত সেজে গুজে যেতে হবে? আরে না, মাশাআল্লাহ, আমার ভাইকে এখন যদি ওই রোদনা ফোর্ট একবার দেখে, তো সে আমার ভাইয়ের এই রূপ দেখে পুরো চায় হয়ে যাবে। আফিফ আরশির কথায় মুচকি এসে বলল, এভাবে বলে না, আমরা সব মানুষ আল্লাহর শ্রেষ্ঠ জীব, কিন্তু হ্যাঁ, আমি নিজেকে তৈরি করেছি ওই মেয়ের জন্য না বোন, আমি কি তা প্রমাণ করার জন্য। এখন তুই যা, আর শুন, ফ্রেশ হয়ে আম্মুর রুমে আয়, ঠিক আছে? ওকে ভাইয়া। আরশি চলে যায়। আফিফ ফ্রেশ হয়ে তার আম্মুর রুমে যায়। সেখানে আবির খান, জিসান বসে আছে। আরশি তাদের ডেকে এনেছে আফিফের কথায়। আফিফ যেয়ে জিসানকে বলল, তা ভাইয়া, তুমি তো এখন আমাকে ভাবির পিকচার দেখালে না, নাকি বিয়েতে যেয়ে একবারে দেখবো? আরে না, এই দেখ, এটা তোর হবু ভাবি। আফিফের কথায় জিসান তার ফোন গ্যালারি থেকে একটা পিকচার বের করে দেখায়। আফিফ পিকচারটা দেখে মাশাআল্লাহ বলে, সত্যি তার হবু ভাবি দেখতে সুন্দরী আছে। তখন আফিফ আবারও বলল, তা ভাইয়া, এটা কি লাভ ম্যারেজ নাকি আব্বু আম্মু পছন্দ করে বিয়ে দিচ্ছে? আফিফের কথায় জিসান কিছুটা লজ্জা পায়। তখন আরশি বলে ওঠে, আরে ছোট ভাইয়া, এটাকে দুটোই বলে। যেমন, এক ভাইয়া আর রিমি ভাবির প্রেম, আর দুই, আব্বু আম্মু উনাকে পছন্দ করেছে। অবশ্য আব্বুর বিজনেস পার্টনারের মেয়ে উনি, সাথে ভাইয়া আর ভাবি একসাথে দুই পরিবারের বিজনেস দেখাশোনা করেন। ওই কথা ভালো, খুব ভালো ভাইয়া। ওদের ভাই বোনের খুনসুটির ম্যাচে নিধি বলল, এই তোদের কি কোন জ্ঞান বুদ্ধি আছে? কয়েকটা বাজে খেয়াল আছে বলতো, মেয়ের বাড়ি যেতে হবে না। আর আফিফ বাবা, তুই বা কেন এই সকালে আমাদের একসাথে করেছিস? কিছু বলবি বাবা? ও হ্যাঁ আম্মু, আমি তো ভুলে গেছিলাম, আরশি আমার আনা বড় ল্যাকেটটা এখানে নিয়ে আয় তো বোন। আরশি পাশ থেকে ল্যাকেটটা নিয়ে আসে। তখন আফিফ ল্যাকেটটা খুলে নতুন ভাবির জন্য আনা গিফটগুলো তার আম্মুর হাতে দেয়। সাথে মা বাবা ভাই বোন সবারটা দেয়। গিফটগুলো সকলের অনেক পছন্দ হয়। সাথে নতুন বউয়ের জন্য আনা শাড়ি গয়নাগুলো অনেক সুন্দর হয়েছে। নিধি খান আফিফকে উদ্দেশ্য করে বলল, তোকে এত কষ্ট করে এত কিছু কেন আনতে হবে বলতো? নতুন বউয়ের জন্য এনেছিস ঠিক আছে, কিন্তু আমাদের জন্য কেন বাবা? আরে আম্মু, তুমি কি যে বল না, তোমাদের জন্য আনবো না তো যার জন্য আনবো শুনি? আর আমার একটা মাত্র দাদিদের জন্য তো অবশ্যই আনা প্রয়োজন, তাই না রে দাদি যান? হুতা তো ঠিক আমার আদরের নাতি। আফিফ আরশির কথায় সবাই শব্দ করে হাসে। কিছু সময়ের মাঝে জিসানকে রেডি করে সাথে বরযাত্রী রেডি হয়ে মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আমাদের দাবি মানতে হবে, মানতে। তা না হলে কাউকে ভিতরে যেতে দেওয়া হবে না। প্রয়োজনে আমাদের বোনের কাছে যেতে দিব না, বুঝেছেন দুলাভাই? আসলে জিসানকে নিয়ে বিয়ে বাড়ির গেটে আসতে মেয়ে পক্ষ তাদের আটকিয়ে দেয়। আর তারা গেট খুলে দেয়া বাবদ 50,000 টাকা চায়। এই নিয়ে বর পক্ষ ও মেয়ে পক্ষ কথা কাটাকাটি করে। বর পক্ষ থেকে জিসানের বন্ধুরা কথা বলছে, আর মেয়ের পক্ষ থেকে মেয়ের কাজিন ছোট বোন বান্ধবীরা কথা বলছে। সে সময় আফিফ পেছনে থেকে বলল, বিয়ে দেওয়ার কোন দরকার নাই। আমার ভাই কোন পচা দ্রব্য না, যে তার এই মেয়ের সাথে বিয়ে না হলে আর মেয়ে পাওয়া যাবে না। আফিফের কথায় মেয়ের বোন বলল, কোন শালার পেছনে থেকে কথা বলে সাহস থাকলে সামনে আই, আর বরকে ফিরিয়ে নিয়ে যেয়ে দেখা। জিসানের হাবু শালি এই কথা বলতে আফিফ বলল, শালা আমরা নয়, বরং আমার ভাইয়ের শালি আপনারা। সকলকে সরিয়ে সামনে আসতে আসতে এই কথা আফিফ বলে। আফিফ সামনে এসে এমন কিছু দেখবে তা সে ভাবতে পারেনি কখন। আফিফ দেখে তার সামনে সেই মানুষটি দাঁড়িয়ে আছে, যার জন্য আফিফ এতগুলো বছর নিজ দেশ ছেড়ে পরদেশে পাড়ি দিয়েছিল। হ্যাঁ, আফিফের সামনে রোদ দাঁড়িয়ে আছে। আফিফ রোদকে দেখে নিঃশুক হয়ে যায়। এক দৃষ্টিতে রোদের দিকে তাকিয়ে থাকে, সাথে রোদ ও ভূত দেখার মতো হা করে আফিফের দিকে তাকিয়ে থাকে। তখন রোদের এক কাজিন রোদকে ধাক্কা দিয়ে বলল, এই রোদ, তোর আবার কি হলো? তুই চুপসে গেলি কেন? কিছু তো বল, ওনার এত সাহস হয় কি করে?
রোদ তার কাজিনের ধাক্কায় স্বাভাবিক হয় আর তার কাজিনদের বলে, আমার ভালো লাগছে না, গেট ছেড়ে দে, উনাদের ভিতরে আসতে দে, কোন টাকা নেওয়া লাগবে না। এটা কেমন কথা, তুই কি উনাকে ভয় পেয়েছিস? আরে আমরা তো আছি নাকি, টাকা ছাড়া এক পা আসতে দিব না। এই যে আপনাদের যা করার করেন, কিন্তু টাকা না দিলে প্রবেশ নিষেধ, বুঝেছেন? এই রিফা, উনাদের আসতে দে তো, প্রয়োজনে আমি তোদের টাকা দিয়ে দিব। এখন উনাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ভিতরে নিয়ে চল, অনেক লেট হয়ে যাচ্ছে। রোদের এমন কথায় আফিফের রাগ হয়। এই মেয়ে এখন টাকার গরম দেখাচ্ছে। আফিফের কি টাকার অভাব? আর সেজন্য আফিফ সাথে সাথে তার পকেট থেকে 2টা 500 টাকার বান্ডিল বের করে রিফা নামের মেয়েটির হাতে দিয়ে বলল, খান পরিবারের মানুষরা অন্যের দান নিয়ে চলে না, বরং তারা গরিব অসহায় মানুষকে দান সাদকা দেন। গুনে দেখে নিন, এখানে আপনাদের ডিমান্ডের চেয়ে বেশি দেওয়া হলো, এখন সামনে থেকে সরে দাঁড়ান। গেটের সামনে উপস্থিত থাকা সকলে অবাক হয়ে যায়। আসলে টাকা দিয়ে দেখে না, বরং আফিফের এমন রেগে কথা বলা দেখে। মেয়ের পক্ষের মেয়েগুলো একবার টাকার দিকে তো একবার আফিফের দিকে তাকায়। তখন আফিফ পুনরায় বলল, কি হলো, টাকা কি কম হয়েছে, নাকি আমাকে পছন্দ হয়েছে বিয়ে করার জন্য? অবশ্য এমন কোটিপতি ছেলে দেখলে যে কেউ ফিদা হয়ে যাবে বিয়ে করার জন্য। যাই হোক, এখন গেট থেকে সরে দাঁড়ান, যদি কারো পার্সোনাল কিছু চায় তারপরে বলতে পারবেন। মেয়ের পক্ষের মেয়েরা কোন কথা চায় গেট থেকে সরে যায়। আর রোদ এক ধ্যানে আফিফকেই শুধু দেখে যায়। যে আফিফ কখন কাউকে ছোট করে কথা বলেনি, সে মানুষটা আজ এইভাবে কথা বলছে, এবং কথাগুলো যে কাকে উদ্দেশ্য করে বলছে তা রোদ খুব ভালো করে বুঝতে পারছে। রোদের চোখের কোণে জল জমা হয়, কিন্তু সে আর কোন কথা বলে না। আফিফা কোণের বাড়িতে প্রবেশ করে। রোদ সেখানে না দাঁড়িয়ে দৌড় দিয়ে বাড়ির ভিতরে নিজ রুমে চলে যায় আর কান্না করতে থাকে। আজ এতগুলো বছর সে এই মানুষটার জন্য ওয়েট করে আছে, শুধু একটি বার তার কাছে করা অন্যায়ের মাফ চাওয়ার জন্য। রোদ কান্না করতে করতে হঠাৎ মুচকি হেসে আবার মন খারাপ করে বিড়বিড় করে বলল, আফিফ, তুমি এত সুন্দর হলে কিভাবে? আর তুমি তাহলে খান বাড়ির ছোট ছেলে। কিন্তু বিশ্বাস কর, আমি তোমাকে খান বাড়ির ছেলে হিসেবে নয়, বরং আমার আগের আফিফ হিসেবে খুঁজেছি, অনেক খুঁজেছি, কোথাও পাইনি। আর আজ যখন পেলাম, কিভাবে বলবো তোমাকে, এই রোদ এখন ভালোবাসে তোমাকে। এই কথা বললে তুমি ভাববে আমি আর তোমার এমন পরিচয় পেয়ে ভালোবাসার কথা বলছি। আল্লাহ, তুমি তাকে কেন এইভাবে আমার সামনে নিয়ে এলে? আমি এখন না পারবো তাকে আমার মনের কথাগুলো বলতে, আর না পারবো তাকে হারানোর কষ্টগুলো বয়ে বেড়াতে। রোদ আবার এইসব ভেবে কান্না করতে শুরু করে। ঠিক সে সময় রিফা আসে রোদকে খুঁজতে। রোদের রুমের সামনে এসে দেখে ভিতর থেকে দরজা বন্ধ করা আছে। তখন রিফা রোদের নাম ধরে কয়েকবার ডাক দেয়। রোদ নিজেকে স্বাভাবিক করে বাথরুমে যেয়ে চোখ মুখে পানি দিয়ে আসে। রিফার ডাকাডাকিতে গেট খুলে দেয়। তখন রোদের দিকে তাকিয়ে রিফা বলল, কি ব্যাপার, তুই গেট বন্ধ করে কি করছিস? আর ওই দিকে নতুন মেয়েদের সাথে আমরা সবাই মজা করছি। আরে চোখে কি যেন পড়েছিল, সেজন্য চোখে পানি দিতে এসেছি। এখন কথা না বলে চল আমাদের নতুন মেয়েদেরকে নিয়ে মজা করি। রিফা রোদ একসাথে বর বসার স্থানে আসে। রোদ এসে দেখে তার চাচাতো বোন লাবণ্য আফিফের সাথে বেশ হেসে হেসে কথা বলছে। তা দেখে রোদের অনেক রাগ হয়, কিন্তু এখন কিছু বলা যাবে না ভেবে চুপ করে থাকে। রোদকে দেখে জিসানের এক ফ্রেন্ড তামিম তার কাছে এগিয়ে এসে বলল, আরে বেআইন, আপনি এত দূরে কেন, আসুন আপনার সাথে পরিচিত হয়। রোদ তামিমের কথা মুখিয়ে এসে বলল, তা তো বটে বেআই, আপনাদের সাথে পরিচয় না হলে কি হবে? এই বলে রোদ জিসানের কাছে যায় আর জিসানকে জিজ্ঞেস করে, তা দুলা ভাই, আপনার ভাই বোন বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিবেন না? হ্যাঁ অবশ্যই, এইটা আমার একমাত্র ছোট ভাই আফিফ। আর ওই যে ওখানে বসে কথা বলছে সে আমার ছোট বোন আরশি। আর এই যে এখানে যাদের দেখছো এরা সবাই আমার ফ্রেন্ড। জিসানের কথায় রোদ আফিফের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো বেআই, কেমন আছেন? আর আপনার নামটা কি জানতে পারি? আফিফ একবার তার ভাইয়ের দিকে দেখে নেয়। আজ তার ভাইয়ের বিয়ে, এখানে নিজের পুরনো অতীতকে নিয়ে এই আনন্দ নষ্ট করার মানে হয় না। সেজন্য আফিফ রোদের দিকে তাকিয়ে হাত না মিলিয়ে বলল, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমি হুটহাট কোন অপরিচিত নারীর হাত স্পর্শ করি না। হয়তো এই অভ্যাস অনেকের আছে, নতুন পেলেই চিপকে চিপকি করে, কিন্তু তা পছন্দ করি না। আর হ্যাঁ, আমার নাম আফিফ খান, খান গ্রুপ অফ কোম্পানির মালিকের ছোট ছেলে। এই কথা বলে আফিফ এই স্থান থেকে উঠে চলে যায়। আফিফের কথায় রোদ অপরাধ বোধ করে। আফিফ যে তাকে খোঁচা দিয়ে কথাটা বলেছে সেটা ভালো করে জানে।
রোদ আফিফের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তখন তামিম পুনরায় রোদের পাশে এসে বলল, তা বেআইন আমাদের ভাবিকে তো দেখা হলো না, নিয়ে চলেন নতুন ভাবিকে দেখে আসি। রোদ তেমন কিছু না বলে তামিম সহ জিসানের আরো কয়েকজন ফ্রেন্ডকে নিয়ে যায় নতুনের দেখাতে। আফিফ আর আরশি রোদদের আগে নতুন বউয়ের কাছে চলে গেছে। সেখানে যেতেই আরশি রিমিকে উদ্দেশ্য করে বলল, এই যে ভাবি, এই হলো আপনার একমাত্র ছোট দেবর আফিফ, যাকে আপনি দেখতে চেয়েছেন, আর ভাইয়া এই হলো আমাদের নতুন ভাবি, বুঝেছিস? রিমি মাথা তুলে দেখায়। তখন আফিফ রিমিকে সালাম দেয়। রিমি সালামের উত্তর দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে। সে সময় রোদ তামিমকে নিয়ে হাজির হয়। রোদ আফিফকে খেয়াল করেনি, সেজন্য তামিমের সাথে মজা নিয়ে বলল, এই আমার কিউট বেয়াই, এই হলো আপনাদের বন্ধুর বউ ও আপনাদের ভাবি, দেখে নিন। রোদের কণ্ঠ শুনে আফিফ পেছনে ফিরে তাকায়। সে দেখতে পায় রোদ তামিমের হাত ধরে টান দিয়ে দেখাছে। রোদ ও আফিফকে দেখে ভড়কে যায়। সে যে মজা করে তামিমের হাত ধরে টান দিয়েছে, কিন্তু আফিফ কি তা স্বাভাবিকভাবে নেবে? হয়তো না। রোদ অপরাধীর মতো করে আফিফের দিকে তাকায়, কিন্তু আফিফ তা না দেখার মতো করে সেখান থেকে চলে যেতে যায়। সে সময় রিমি আফিফকে ডাক দেয় আর বলে, আফিফ, এই দিকে আসো, পরিচয় হও। এ হলো আমার ছোট বোন রোদ, আর এই হলো তোর দুলাভাইয়ের ছোট ভাই আফিফ। রোদ কিছু বলার আগে আফিফ বলল, ভাবি ভাইয়া পরিচয় করিয়েছে ওনার সাথে, আর পরিচয় হয়ে লাগবে না, আমি এখন যাই, আপনি রেডি হয়ে নিন। আফিফ চলে যায়। রোদ চুপ করে তার বোনের পাশে দাঁড়িয়ে আফিফের যাওয়া দেখে। রিমিকে কিছু সময়ের মাঝে বউ সাজানো শেষ হয়। দুপুরে সকল মেহমানদের খেতে দেওয়া হয়। বরের জন্য অবশ্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। জিসান অনেক ডাকে আফিফকে, কিন্তু সে যায় না। আফিফ বাকি সকলের সাথে খেয়ে নেই। জিসানের সাথে তার ফ্রেন্ডরা খেতে বসে। জিসানকে তার শালিকাগণ খেতে দিচ্ছেন। জিসানের ফ্রেন্ডরা রোদ ও তার কাজিনদের সাথে অনেকভাবে মজা করছে, সাথে তারাও মজা করছে। রোদ এইদিক ওইদিক তাকিয়ে জিসানকে বলল, ভাইয়া, আপনার ভাই কোথায়? ওনাকে তো দেখছি না। ও একটু এমনি, যেখানে গ্যাদারিং সেখানে থাকতে পছন্দ করে না, আর মেয়ে মানুষ দুই চোখে দেখতে পারে না। রোদের সকল কাজিনরা অবাক হয়, শুধু রোদ ছাড়া, কারণ রোদ ভালো করে জানে আফিফ মেয়েদের সাথে কেন মিশে না। তখন রিফা বলল, কিন্তু কেন দুলা ভাই, মেয়েরা কি করেছে তার? সেটা তোমাদের বেয়াইকে জিজ্ঞেস করে নিও, আমি বলতে পারবো না। আমি বেশি কিছু বললে ও আবার দেশ থেকে চলে যাবে। এইবার রোদ বলল, দেশ থেকে চলে যাবে মানে কি? সে কি এখন দেশের বাইরে থাকে? ও কানাডাতে, সেখানে পড়াশোনা শেষ করেছে, আর এখন সেখানে একটা হসপিটালে ডাক্তারি করে। আম্মু অনেক কষ্টে ছুটি নিয়ে দেশে ফিরিয়েছে। রোদ আর কিছু বলে না। জিসানদের খাওয়ার মাঝে সেখান থেকে চলে যায়। অবশ্য রিফাকে বলে গেছে তার কার্ড আছে এই কথা। রোদ এইদিক ওইদিক আফিফকে খুঁজে। আফিফের কাছ থেকে তার মাফ চাইতে হবে। এখন না মাফ চাইলে হয়তো আর আফিফের সাথে তার দেখা হবে না। তার কারণ আফিফ জিসানের বিয়ের অনুষ্ঠানের পরে ফিরে যাবে কানাডাতে। রোদ খুঁজতে খুঁজতে খেয়াল করে আফিফ তাদের বাড়ির পাশে পুকুর পাড়ে একা দাঁড়িয়ে আছে। তখন রোদ এক পা দুই পা করে আফিফের পাশে যেয়ে দাঁড়ায়। আফিফের মতো পুকুরের পানির দিকে তাকিয়ে বলল, কেমন আছো আফিফ? আফিফ রোদের কণ্ঠ শুনে একবার তার দিকে তাকিয়ে আবার সামনে চোখ স্থির করে বলল, জি আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি এখানে কিছু বলবেন? আমি কেমন আছি তা জিজ্ঞেস করবে না? জিজ্ঞেস করার কি আছে? দেখতেই পাচ্ছি অনেক সুখে আছেন, ভালো আছেন। শুধু শুধু জিজ্ঞেস করার প্রয়োজন নেই আমি মনে করি। আফিফের কথায় রোদ কষ্ট পায়, কিন্তু তা প্রকাশ না করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক বলেছ, অনেক ভালো আছি আমি। তা কোথায় ছিলে এতগুলো বছর? না মানে তোমায় খুঁজেছিলাম কিন্তু পাইনি, সেজন্য জিজ্ঞেস করছি। এইবার আফিফ রোদের দিকে তাকিয়ে স্থির চোখের চাউনিতে তাকিয়ে বলল, তাই জেনে কি হবে? ছিলাম কোন এক ব্যস্ত শহরে, যেখানে কেউ মিথ্যে আশা দেয় না, আবার অপমানও করে না। সেখানে সবাই তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, পারলে অন্যকে হেল্প করে, আর না হলে ধোকা দেয় না। রোদ স্থির চোখে আফিফের দিকে তাকিয়ে আছে। রোদ আফিফের বলা কথা বলল, আসলে তুমি কিভাবে নিবে তা জানি না, কিন্তু আমি তোমাকে অনেক খুঁজেছি, কোথাও পাইনি জানো। তা কেন খুঁজেছি না মায়? আবারও অপমান করার জন্য? কিন্তু এখন আফসোস, আমাকে আর অপমান করতে পারবেন না, তাই না? না, আজ হয়তো তোমার এই পরিচয় জেনেছি, কিন্তু আমি তোমায় খুঁজেছি তোমার আগের পরিচয়।
আচ্ছা, তা কেন বা হঠাৎ আমার খোঁজ করতে হয়েছে আপনাকে জানতে পারি? শুধু একবার নিজের করা ভুলের মাফ চাওয়ার জন্য। যদি পারো আমাকে মাফ করে দিও। এই কথা বলে রোদ তার অশ্রু ভেজা চোখের জল বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুছতে মুছতে দৌড় দিয়ে চলে যায়। আফিফ রোদের যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, অনেক দেরি করে ফেলেছ রোদ, অনেক দেরি। আর তোমার এই মায়ের কান্না দেখে আমি কষ্ট পাই না। আমি আর সেই আগের আফিফ নেই রোদ, যে তোমার কষ্টে কষ্ট পেত, তোমার কান্নায় কান্না করতো। আর নিজেকে এমন কঠোর করার জন্য তুমি নিজে দায়ী রোদ, তুমি নিজে দায়ী। আফিফের অজান্তে তার চোখ থেকে নোনা জল গড়িয়ে নিচে পড়ে। আফিফ তা মুছে তাচ্ছিল্যের হাসি এসে নেই হৃদয়কে বলল, এই তুই কি সত্যি অবুঝ নাকি পাগল বলতো? একজন বেইমানের জন্য শুধু শুধু কেন নিজের মূল্যবান জলগুলো বিসর্জন দিচ্ছিস? বিদায়ের মুহূর্ত ঘনিয়ে আসে। রিমি তার মা বাবা বোনকে জড়িয়ে ধরে কান্না করছে। সত্যি কথা বলতে প্রত্যেক বাবা মায়ের কাছে তার মেয়ের এক কন্যা। সেই পিচ্ছি কাল থেকে শুরু করে প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত কত কষ্ট করে আগলে রেখে আদর যত্নে লালন পালন করে, তা ওই বাবা মা ভাই বোনেরা জানে। আর সে কন্যা যখন নিজ ঘর ছেড়ে চলে যায় অন্যের ঘরে, তখন তার ও সে বাবা মায়ের যে কি কষ্ট তা একমাত্র ওনারা বলতে পারে। রিমির আব্বু সাইফ শেখ আবির খানের কাছে মেয়েকে নিয়ে এসে বলল, বন্ধু, তোর সাথে আমার 20 বছরের সম্পর্ক। এতদিনে তুই আমাকে, আমি তোকে অনেক কাছ থেকে জেনেছি, চিনেছি। কখন কোন ভুল হলে তার রাগ অভিমান না করে নিজেরা বসে মিট করেছি। আজ আমার অনেক আদরের স্নেহের বড় মেয়েকে তোর ছেলের হাতে তুলে দিলাম। আমার মেয়েটা কোন ভুল করলে নিজ মেয়ে ভেবে মাফ করে দিস। প্রয়োজনে আমাকে বলিস, কিন্তু আমার মেয়েটাকে কষ্ট দিস না ভাই। তখন আবির খান বলল, ওই শালাই আমার সাথে তোর বন্ধুত্ব হোক, রিমি তোর মেয়ে আর আমার মেয়ে না বল। তুই এইভাবে বলতে পারিস না সাইফ। আজ আমি আমার ঘরে ছেলের বউ না, বরং আমার মেয়ে নিয়ে যাচ্ছি, কথাটা মনে রাখবি। আর আয়ামরো মেয়ে ভুল করলে আমি তা দেখে নিব, তুই কেন বলতে যাবো তুই কেউ? এই কথা বলে আবির খান সাইফ শেখকে জড়িয়ে ধরে হাসতে শুরু করে। তখন নিধি রিমিকে বুকে জড়িয়ে ধরে বলল, এই যে বেআইন সাহেবা, আপনারা কোন প্রকার চিন্তা করবে না। রিমি মামুনি আমার কাছে আরুষির বড় বোন, আমার বড় মেয়ে হয়ে থাকবে, বুঝেছেন? আর এখন অনেক দেরি হয়ে গেছে, আমাদের যাওয়ার পারমিশন দিলে ভালো হয়। রিমির আম্মু রেবেকা বেগম চোখে জল আর মুখে হাসি টেনে বলল, অবশ্যই বেআইন, আজ আর রাখবো না, চলেন এগিয়ে দিয়ে আসি। এই কথা বলে সবাই গাড়ির কাছে যায়। রোদ এই সময়টা এখানে ছিল না। রোদ রেডি হতে গেছে, আসলে রিমির সাথে তার যাবার কথা কান দিলাই সেজন্য। রিমিকে ধরে নিয়ে যে গাড়িতে জিসানের পাশে তার আম্মু বসিয়ে দেয়। সাথে বসে আরশি আর রাফিফ গাড়ির ড্রাইভিং সিটে বসা। আবির খান নিধি খান এক গাড়িতে করে রওনা দেয়। অন্য গাড়িগুলোতে বরের সাথে আসা বন্ধু ও পরিবারের অন্য সদস্যরা চলে যায়। আফিফ বিরক্ত হয়ে বলল, ভাইয়া, আমরা কি যাবো না? এইভাবে এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবো বলবে? আর দাঁড়িয়ে থাকার কারণও তো আমি জানি না, কারণটা কি বলতো? আরে একটু ওয়েট কর ভাই, আমাদের সাথে তোর ভাবির বোন রোদও যাবে, সেজন্য আর কি, হয়তো রোদ রেডি হয়ে গেছে, চলে আসবে। রোদের কথা শুনে আফিফের মেজাজ গরম হয়ে যায়। সে যাকে আর দেখতে চায় না, তার জন্য এখন দাঁড়িয়ে আছে। আফিফ কিছু বলতে পারছে না, কারণ গাড়িতে নতুন ভাবি বসে আছে। সাথে তারা রোদের ব্যাপারে কাউকে কিছু জানাতেও চায় না, সেজন্য। এর মাঝে রোদ এসে যায় গাড়ির কাছে। তখন আফিফ আরশিকে বলল, আরশি, তুই সামনে আই, আর ওনাকে ভাইয়া ভাবির কাছে বসতে দে। না, আমি আর নামতে পারবো না, রোদ আপু তোর পাশে বসে যাক। আফিফ আর কথা বাড়ায় না, সে গাড়ির গেট খুলে দেয়। রোদ কোন কথা না বলে চুপচাপ আফিফের পাশের ফন্ড সিটে বসে যায়। রোদ বসতে আফিফ গাড়ি স্টার্ট দেয়। উদ্দেশ্য খান ভিলা। গাড়ি চালাতে চালাতে হঠাৎ মাঝ রাস্তায় গাড়ি ব্রেক করে আফিফ, আর আরশিকে উদ্দেশ্য করে বলল, আরশি, আইসক্রিম খাবি? আরশি অবাক হয়ে বলল, বড় ভাইয়া, সূর্য এখন দিক দিয়ে উঠেছে। না না, উঠেছিল বলতে পারবে? আর এই সন্ধ্যার পরে হঠাৎ আমার ছোট নাতি বলে কিনা আইসক্রিম খাওয়ার কথা, এটা আমার মানতে বা হজম করতে কষ্ট হচ্ছে। আরশির কথায় আফিফও বেকল হয়ে যায়। সে তো আসলে রোদকে বলতে চেয়েছে, কিন্তু সরাসরি রোদকে বলতে কেমন লাগছিল, সেজন্য আরশিকে বলা। আর আফিফ যে হঠাৎ এই কথায় কেন বলেছে তা সে নিজেও জানে না। এইদিকে আরশির কথায় রোদ মিটমিট করে হাসে, তা অবশ্য আফিফ খেয়াল করে। রোদের হাসি দেখে আফিফ মেজাজ হারায় আর দাঁতে দাঁত দিয়ে আরশিকে বলল,
ইচ্ছে হয়েছে সেজন্য বলেছি। এতে এমন রিয়েক্ট করার কি আছে? তোর খেতে মন না চাইলে ভালোভাবে বলতে পারিস, এত ভঙ্গিমা করছিস কেন হু? তখন জিসান বলল, আরে এতে রেগে যাচ্ছিস কেন? তুই তো কখন সন্ধ্যার পরে আরশিকে আইসক্রিম খেতে বা কিনে দিস না। ও সেজন্য বলছে, যা তুই নিয়ে আয়, আজ আমরা সবাই আইসক্রিম খাবো, কি বলো রিমি? রিমি হেসে বলল, আমার দেবর যখন বলেছে অবশ্য খাওয়া যায়, নিয়ে আসো দেবরজি। রিমি এই কথা বলতে সবাই হো হো করে হাসতে শুরু করে দেয়। রোদ চুপচাপ আফিফের অবস্থা দেখছে আর মিটমিট করে হাসে। আফিফ বেচারা এমন এক বিপদে পড়বে, আগে জানলে এই কথা কখন বলতো না। আফিফ রেগে গাড়ির গেট খুলে পাশের কনফেকশনারির দোকানে যায় আর 4টি আইসক্রিম নিয়ে আসে। 4টা আইসক্রিম দেখে জিসান বলল, কি ব্যাপার, তুই আইসক্রিম খাবি না? না তুমি খাও। আরে না, তুই আমার ছোট ভাই, তোকে রেখে খাই কি করে, নে তুই খা। ভাইয়া এখন বেশি হচ্ছে না? কি বেশি করলাম বলতো? আফিফ তার ভাইয়ের দিকে তাকিয়ে আবার সামনে মুখ করে গাড়ি স্টার্ট দেয়। সে আর কোন কথা বলবে না। তার ভাই যে তার সাথে মজা করছে তাও ভালো বুঝেছে। সবাই আইসক্রিম খেতে ব্যস্ত, তখন রোদ আফিফের দিকে কিছুটা ঝুঁকে বলল, থ্যাঙ্কস এখনো মনে রাখার জন্য। আফিফ রেগে তাকায় রোদের প্রাণে, কিন্তু মুখে কিছু বলে না। তখন রোদ আবারও বলল, তুমি কি খাবে? খেলে আমারটা থেকে খেতে পারো আগের মতো। ব্যাস হয়ে গেল। আফিফ নিচু কণ্ঠে বলল, এই বেশি পেঁচাল না পেরে চুপচাপ খাচ্ছেন, খেতে থাকেন। আমাকে আলগা পীড়িত দেখাবেন না। আর আমি চাই না পুরো অতীত মনে করতে বা কাউকে জানাতে, সো একদম চুপ। রোদ আফিফের কথায় ভেকচি কেটে মুখ ফিরিয়ে নিয়ে মনে মনে বলল, জানো মান, একবার যখন তোমায় পেয়েছি আর ছাড়ছি না। এতে যা হয় হবে, প্রয়োজনে আপুকে সব বলে দিব। তারপরেও তোমাকে আমার চাই। তুমি ছাড়া এতগুলো বছর কিভাবে আছি তা আমি আর আমার আল্লাহ জানে। কিছু সময়ের মাঝে গাড়ি খান ডিলার মেন গেট দিয়ে প্রবেশ করে। বাড়ির সদর দরজায় নিধি খান ও কিছু আত্মীয় স্বজন দাঁড়িয়ে আছে। নতুন বউ আসতে তাকে বরণ করে বাড়ির ভিতরে নিয়ে যায়। রিমিকে নিধি খান সোফায় নিয়ে বসায়। তার সাথে রোদকেও বসতে দেয়। বাড়ির আশেপাশে কিছু মহিলারা নতুন বউকে দেখতে এসেছে, সেজন্য কিছুক্ষণ লিভিং রুমে রিমিকে বসিয়ে রাখে। বাড়িতে ভিড় কিছুটা কমতে নিধি খান আরশিকে বলে রিমিকে রুমে নিয়ে ফ্রেশ হওয়ার জন্য, সাথে রোদকে। আরশি রিমিকে নিয়ে তার বড় ভাইয়ের রুমে নিয়ে যায় আর বলে এটাই আজ থেকে রিমির ও জিসানের রুম। আর রোদকে নিয়ে তার রুমে যায়, কিন্তু আরশির রুমে তার কাজিনেরা ফ্রেশ হচ্ছে, সেজন্য আরশি রোদকে নিয়ে আফিফের রুমে যায়। আফিফ সে সময় বাইরে গেছে কিছু কাজে। আরশি রোদকে বলল, রোদ আপু, এটা ছোট ভাইয়ের রুম, এই রুমে কেউ প্রবেশ করে না। আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিন ভাই আসার আগে। রোদ মাথা নেড়ে হ্যাঁ বুঝায়। আরশি চলে যেতে রোদ ফ্রেশ না হয়ে রুমটা ভালো করে পর্যবেক্ষণ করে। না, আফিফের রুচি অনেক ভালো, রুমটা সুন্দর করে গুছানো আছে। দেয়ালে বড় করে কয়েকটা আফিফের ও তার পরিবারের পিকচার ঝুলানো আছে। কিছু সময় রুমটা ঘুরে দেখে রোদ ফ্রেশ হতে বাথরুমে যায়। এর মাঝে আফিফ বাইরে থেকে এসে সোজা রুমে যায়। সেও ফ্রেশ হবে, সারাদিনের জার্নিতে আফিফ অনেক টাল। আফিফ রুমে এসে বাথরুমের দরজা খুলতে যেয়ে দেখে দরজা ভিতর থেকে বন্ধ করা। আফিফ ভাবে হয়তো আরশি আছে তার রুমে, তো কাজিনরা, সেজন্য এই রুমে ফ্রেশ হতে এসেছে। আফিফ বাথরুমের বাইরে থেকে আরশির নাম ধরে ডেকে বলে তাড়াতাড়ি বের হতে। এই বলে আফিফ রুমের সোফায় বসে ফোন স্ক্রল করে। কিছু সময় পরে রোদ বাথরুম থেকে বের হয়ে দেখে আফিফ সোফায় বসে আছে। তখন রোদ আফিফের সাথে মজা নিয়ে বলল, এই মিস্টার, আপনি এখানে কি করেন? জানেন না কোন মেয়ের রুমে প্রবেশ করতে হলে আগে গেটে নক করতে হয়? রোদের কথায় আফিফ মাথা তুলে তাকায়, আর তার সামনে রোদকে দেখেও তার কথা শুনে রেগে যায়। আর আফিফ সাথে সাথে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আপনি আমার রুমে কি করেন? আপনাকে এই রুমে কে আসতে বলেছে ও? তখন রোদ আফিফের কাছে এগিয়ে যেয়ে একদম সামনাসামনি মাঝে মাত্র 2 কি 3 ইঞ্চি গ্যাপ রেখে দাঁড়িয়ে বলল, কে আবার আসতে বলবে? আমার কিউট নন্দিনী রেখে গেছে আর বলে গেছে ছোট ভাবি এটা তোমার রুম, বুঝেছেন? কিন্তু আপনার এত সাহস হয় কি করে খান বাড়ির ছোট বউয়ের রুমে প্রবেশ করার? আপনার মতলবটা কি হোক? আফিফ ছোট বউ শুনে মেজাজ হারায় আর দাঁতে দাঁত দিয়ে বলল, আপনার সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। আমার রুমে এসে আমাকে বলছেন আপনি এই বাড়ির ছোট বউ। এই আফিফ খানের এত খারাপ দিন যাচ্ছে না যে আপনার মতো অহংকারী বেঈমান মেয়েকে বিয়ে করবে? এই মুহূর্তে আমার রুম থেকে বের হয়ে যান বলছি।
কথাগুলো বলে আফিফ রোদের হাত ধরে রুম থেকে বের করতে যায়। সে সময় আরশি আসে রোদকে নিতে। আরশি এসে দেখে আফিফ রোদের হাত ধরে আছে। আর তা দেখে আরশি ভুরু কুঁচকে আফিফকে বলল, ছোট ভাই তুই রোদ আপুর হাত ধরে কি করছিস? এই তুই তো আবার আমি যা ভাবছি তাই করছিস না তো? তাহলে কিন্তু আমাদের মান সম্মান কিছু থাকবে না, বুঝতে পারছিস? আফিফ রেগে বলল, এই তোর মাথা ঠিক আছে হু? কি উল্টা পাল্টা কথা বলছিস? আমি ওনাকে আমার রুম থেকে বের করছি, এর বেশি কিছু না। এই তুই বললেই হবে? রোদ আপু আপনি বলেন তো আসল বিষয়টা কি? রোদ লজ্জা পাওয়ার ভান করে বলল, আসলে হয়েছে কি আরশি, আমি যখন বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হয় সে সময় তোমার ভাইয়ের রুমে প্রবেশ করে আর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলো আমি নাকি তার দেখা সব থেকে সুন্দরী মেয়ে। অবশ্য ওনার কথাটা সত্য, আর তাই সে আমাকে প্রেমের প্রপোজ দিচ্ছিল, কিন্তু আমি না করে দিই, আর তাই উনি আমার হাত ধরে আমাকে রাজি হতে রিকোয়েস্ট করছিল। কি হাই হাই, ভাইয়া তোরা তো অধপূর্ণ হয়েছে, শেষে কিনা বড় ভাইয়ের শালির উপর লাইন মারছিস। ছি ছি ভাইয়া ছি। ওই চুপ, একদম বাজে বলবি না বলে দিলাম। আর এই আপনি কি সব উল্টো পাল্টা কথা বলা শুরু করেছেন? নিজেকে কি মনে করেন বিশ্ব সুন্দরী, যে আপনার মতো ছাছাড়াকে ভালোবাসার কথা বলবো যত সব বাজারে মেয়ে? আফিফ রেগে কথাগুলো বলে রুম থেকে বের হয়ে যায়। তার আর ফ্রেশ হওয়া হলো না। এদিকে রোদ আফিফকে এমন রিয়েক্ট করতে দেখে শব্দ করে হেসে ওঠে। তখন আরশি বলল, কি ব্যাপার আপু, ভাইয়া রেগে গেল আর আপনি হাসতেছেন, কিছু তো বুঝলাম না। রোদ আরশির গাল টেনে দিয়ে বলল, তেমন কিছু না আপু, তোমার ছোট ভাইয়ের সাথে মজা করছিলাম এই আর কি। ও তাই বলেন? কিন্তু আপু এইভাবে ভাইয়ের সাথে মজা করবেন না, সে মেয়েদের সহ্য করতে পারে না। কেন? আরে ভাইয়া ইন্টারে পড়ার সময় এক মেয়েকে ভালোবাসতো, কিন্তু মেয়েটি ভাইয়াকে অনেকভাবে অপমান করে ব্রেকআপ করে নেই এবং অন্য একটা ছেলের সাথে ভাইয়ের সামনে প্রেম করতো। সে থেকে ভাইয়া মেয়েদের ঘৃণা করে, শুধু আম্মু বাদে। আর তোমাকে? আমাকে ঘৃণা করে না, কিন্তু বলে আমি ওই ইয়াং মেয়ে, সো প্রেম করলে যেন সে মানুষটাকে না ঠকায়, এমন কিছু শুনলে আমাকে মেরে ফেলবে, এইসব বলে। ও বুঝেছি, কিন্তু সব মেয়ে এক হয় না আরশি। হু আপু আমি জানি, যেমন দেখেন ভাবি ভাইয়াকে কত বছর ভালোবেসে বিয়ে করলো, সাথে আপনিও অনেক ভালো মেয়ে, আমি তো জানি আপু। আমি ভালো না আরশি? কি বলেন আপু, কিন্তু কেন? তার সময় হলে জানতে পারবে। আচ্ছা চল, আপুলের বাসর সাজাতে হবে না। ও হ্যাঁ, কিন্তু ছোট ভাইকে তো বলা হলো না ফুল আনার জন্য। ওয়েট, ফোন করি ভাইকে। রোদ আরশি আফিফের রুম থেকে বের হয়। আরশি এর মাঝে আফিফকে ফোন করে ফুল নিয়ে আসার জন্য। রোদ রুম থেকে বের হয়ে নিচে যেয়ে দেখে নিধি রান্নার কাজে ব্যস্ত। তার সাথে বাড়ির কাজের মানুষ আছে কয়েকজন। রোদ রান্নাঘরের দিকে এগিয়ে যায়। নিধি রোদকে দেখে বলল, কিছু মামুনি? না আন্টি, এমনি আসলাম। ও, এখানে এত গরমে না দাঁড়িয়ে লিভিং রুমে যেয়ে বস, ভালো লাগবে। ঠিক আছে আন্টি, আমি আপনাকে হেল্প করি রান্নার কাজে। আরে না না, কি বলে মেয়ে, তুমি আমাদের মেহমান, তুমি কেন রান্না করতে আসবে? তুমি যাও, আমি তোমার জন্য চা পাঠাচ্ছি। প্লিজ আন্টি, একটু করি। আম্মু আমাকে রান্না করতে দেয় না, আপনিও না করছেন। আমার বিয়ের পরে শ্বশুর বাড়িতে কিভাবে রান্না করব? পাগল মেয়ে, দেখ তোমার শাশুড়ি অনেক ভালো হবে, এমন লক্ষ্মী ডাক্তার মেয়েকে দিয়ে রান্না করাবে না। ও ঠিক বলেছেন, আপনি অনেক ভালো, আমার কোন কষ্ট হবে না শাশুড়ি আম্মু। রোদ কথাগুলো মনে মনে বলে। সে সময় আরশি রিমিকে নিয়ে নিচে আসে। আর রোদকে রান্নাঘরের সামনে দেখে ওরা দুজন এগিয়ে আসে। রিমি রোদকে বলল, কি ব্যাপার রোদ, তুই এখানে দাঁড়িয়ে আছিস যে? এমনি আপু আন্টির সাথে কথা বলছি। ও আম্মু, আমি কিছু করব না মা, তুমি নতুন বউ, এমনি তোমাকে সব কিছু দেখা লাগবে। এখন বরং তুমি রোদ আরশির সাথে বসে কথা বলে দাও। আন্টি আপু ভালো রান্না করতে পারে, আপুকে দেন রান্না করার জন্য। নিধি এসে বলল, তা তো করবে আমার একটা মাত্র বৌমা। তখন আরশি বলল, আম্মু এই সুযোগে আমার পিচ্চি নাতির বিয়েটা দিয়ে দাও। তা তোর নাতির বিয়ে কার সাথে দেব শুনি? কেন, তোমার বান্ধবীর মেয়ে জেরিনের সাথে। আন্টিও তো আফিফ ভাইকে মেয়ের জামাই করতে চাই, আর কাল কিন্তু মিম আন্টি আসবে সাথে জেরিন আপুও। সুযোগ কিন্তু বারবার আসে না আম্মু, ভেবে দেখ। রোদ এই কথা শুনে রেগে ফায়ার হয়ে যায়। কিন্তু সে তো এখন এই বাড়িতে কিছু বলতে পারবে না, আর আফিফও তাকে এত সহজে মেনে নিতে চাইবে না। আর এই মুহূর্তে এই পাকনা আরশি তার আম্মুর মাথা এখন জেরিন না ফেরিনকে ঢুকিয়ে দিয়েছে। রোদের এই সব চিন্তার মাঝে আফিফ এসে যায়।
আর তার আম্মুকে উদ্দেশ্য করে বলল, কার বিয়ের কথা হচ্ছে আম্মু, তাও আবার এই রান্নাঘরে নতুন বউকে নিয়ে? আরে আমার নাতি, তোর বিয়ে জেরিন আপুর সাথে বুঝেছিস? কোন জেরিন? কেন মনে নেই? আম্মুর বান্ধবী মিমান্টির মেয়ে। এত সহজে ভুলে গেছিস ভাই? জেরিন আপু তো ছোট থেকে তোকে তার জামাই বলে। আফিফ আরুষির বলার কথায় কোনো উত্তর দেয় না, শুধু রোদের দিকে তাকায়। রোদের চেহারা দেখে মনে হচ্ছে সে কেঁদে দিবে। আফিফও মজার রোদকে বেশি রাগানোর জন্য আরশিকে বলল, তাহলে তো ভালোই হয়, তাড়াতাড়ি আমার বিয়েটা দিয়ে দে দাদি। রোদ কোন কথা না বলে আরুষির রুমে চলে যায়। তার যাওয়া দেখে আরশি বলল, রোদ আপুর আবার কি হলো? কোন কিছু না বলে চলে গেল কেন ভাবি? বুঝলাম না তো আমি। তখন নিধি বলল, আচ্ছা তোমরা যাও আর যেয়ে দেখ মেয়েটার কি হয়েছে। আফিফ আরশির সাথে আরশির 2-3 জন বান্ধবী ও রোদ মিলে জিসানের বাসরঘর সাজানো কাজে ব্যস্ত। জিসানের কয়েকটা ফ্রেন্ডও আছে সাথে। আফিফকে ঘিরে বসে আছে আরশির বান্ধবীরা। আফিফ ও তারা মিলে ফুল গাঁথার কাজে ব্যস্ত। আর তাদের কিছুটা দূরে রোদ আরশির সাথে বসে ফুল গাঁথছে সুই সুত দিয়ে। রোদ বারবার আফিফের দিকে তাকাচ্ছে। মেয়েগুলো কত ঢং করছে আফিফের সাথে। আফিফ তাদের কিছু বলছে না। সে নাকি কোন মেয়েকে সহ্য করতে পারে না, কিন্তু এখন দিব্যি মেয়েগুলোর সাথে কাজের ফাঁকে হাসাহাসি করছে। রোদের ভীষণ রাগ হচ্ছে কিন্তু কিছু বলছে না। আফিফ এত কাণ্ড কারখানা শ্রাবণ করছে সে। ওই সময় কোথা থেকে তামিম আসে তাদের ওখানে। সে এসে সোজা রোদের পাশে বসে পড়ে। আফিফ একবার তাকিয়ে দেখে কিন্তু কিছু বলে না বা চেহারায় কোন রিয়াকশন দেখা যায় না। তামিম রোদকে উদ্দেশ্য করে বলল, তা বেআইন আপনি কেন এত কাজ করছেন? এই কাজের জন্য তো আমাদের ছোট ভাই বোন আছে, তাই না? আপনি বরং চলেন পাশের ক্যাফে থেকে কফি পান করে আসি। রোদ সম্মানের খাতিরে মুচকি এসে বলল, না বেআই, এখন আর যাবো না, রাত হয়ে গেছে, অন্য সময় না হয় যাব। তা বললে হবে? ভাবির কাছে শুনে আসলাম আপনি নাকি এই সময় কফি পান করেন। হয়তো এখন তা পান করা হয়নি, সো চলেন, এগুলো আমাদের আরশি বুড়ি করতে পারবে। কি বললো আরশি? হ্যাঁ আপু, আপনি চাইলে যেতে পারেন। আমি আমার বান্ধবীর সাথে তো ছোট ভাই আছে, আমরা এই সব কাজ করতে পারবো। এত কথার মাঝে আফিফের কোন হেলদোল নেই, এমন ভাব যেন সে এই সব কথা শুনতে পাচ্ছে না। রোদ আফিফের দিকে তাকায়, কিন্তু আফিফ তার মতো কাজ করছে, সাথে আরশির ফ্রেন্ডদের সাথে হেসে কথা বলছে। রোদের ভীষণ রাগ হলো আফিফের এমন ভাব দেখে। আর সেজন্য রোদ বলল, তাহলে চলেন বেআই, কফি পান করে আসি। রোদের মুখে কফি পান করতে যাওয়ার কথা শুনে আফিফ মাথা তুলে তাকায় একবার, পরে আবার নিজ কাজে মন দেয়। রোদও আর কথা না বলে তামিমের সাথে উঠে চলে যায়। তাদের যাওয়ার কিছু সময় পরে আফিফ আরশিকে বলল, বনু তোরা কাজ কর, আমি একটু আসি। তুই এখন কোথায় যাবি ভাই? দেখ এখন অনেক কাজ পড়ে আছে, আমাদের দ্বারা শেষ করা কঠিন হয়ে যাবে, সাথে রাতও হয়েছে। সমস্যা নেই, আমি যাবো আর আসবো, হঠাৎ একটা কাজের কথা মনে পড়েছে। ঠিক আছে, দ্রুত আসবি। হু। আফিফ আরশিদের কাছ থেকে বিদায় নিয়ে সোজা বাড়ির বাইরে যায়। আর তার ফ্রেন্ড সুমন দিয়ে ফোন করে। আফিফ আসার পরে তার সাথে দেখা হয়নি। সুমন অফিসের কাজে শহরের বাইরে ছিল। সে সন্ধ্যার দিকে বাড়ি ফিরেছে। আফিফকে ফোন করে তা জানিয়েছে। আফিফের ফোন পেতে সুমন বাড়ি থেকে বের হয়ে আসে আর আফিফের সাথে টুকিটাকি কথা বলে। আফিফ সুমনকে নিয়ে তাদের পাশে ক্যাফে যায়। তামিম আর রোদ বসে কফি পান করছে আর কথা বলছে। তাদের কথার মাঝে এমন কোন কথা হচ্ছে যা নিয়ে অনেকটা হাসাহাসি করছে দুইজনে। আফিফ ক্যাফে এসে তা দেখতে পায় কিন্তু কোন রিয়েক্ট করে না। তার সামনে এগিয়ে যেয়ে ফাঁকা টেবিল দিকে বসে ওয়েটার আসতে কফি অর্ডার করে। রোদদের হাসাহাসির মাঝে তামিম খেয়াল করে আফিফকে। তখন তামিম উচ্চ স্বরে আফিফকে ডাক দেয়। রোদও সে সময় খেয়াল করে আফিফকে। আফিফ তামিমের ডাকে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। তখন তামিম বলে, আফিফ তুমি আসবে বললে একসাথে আসা যেত। আরে না ভাইয়া, তেমন কিছু না, আসলে সুমন আমাকে ফোন দিয়ে আসতে বললো, সেজন্য আসা। ও তাই এখানে এসে বস, সবাই একসাথে কফি পান করি। না ভাইয়া ঠিক আছে, আপনাদের ভালো টাইম নষ্ট করতে চাই না, এত সুন্দর সন্ধ্যা রাত আপনারা এনজয় করেন, সমস্যা নেই। আফিফের মুখে এমন কথা শুনে রোদ হতাশ হয়। সে তো আফিফের উপর রাগ করে তামিমের সাথে এসেছে।
আর এখন আফিফ যে দেখে আবার ভুল বুঝছে তা ভালোই টের পাচ্ছে রোদ। তখন তামিম বলল, আরে এমন কিছু না, বেআইনের সাথে জাস্ট মজা করে কথা বলছিলাম। না না ভাইয়া, আমিও তেমন কিছু বলিনি। আপনার বেআইন মজা তো করতে পারেন, নো প্রবলেম ব্রো। আফিফের এমন শান্ত ভঙ্গিতে কথা বলা দেখে তামিমও কিছু আর বলে না। সে রোদকে তাড়া দেয় ক্যাফে থেকে বের হবার জন্য। রোদও কিছু না বলে চলে যায় তামিমের সাথে। রোদরে যেতে সুমন বলল, আফিফ এটা রোদ না? খুব। তা উনি তামিম ভাইয়ের সাথে কি করে? কেন শুনতে পাসনি? সে তামিম ভাইয়ের বেআইন হয়। ও, কিন্তু তামিম ভাইয়ের তো কোন ভাই বোন নেই, তাহলে কিভাবে? তোর এত কথার উত্তর আমি দিতে পারবো না ভাই। যে কাজে এসেছি তা করে চল, বাড়ি যাবো। চল। আফিফ আর সুমন কফি পান করে শেষ করে ক্যাফে থেকে বের হয়। তারপরে আফিফ সুমনকে বউ ভাতের দাওয়াত দিয়ে বাড়ি ফিরে যায়। যাবার সময় আরশিও বাড়ির মেয়েদের জন্য ফুচকা নিয়ে যায়। আফিফ বাড়িতে প্রবেশ করতে আরশি তার কাছে এসে বলল, তা নবাবজাদারই আসার সময় হলো? আরে রাগ করছিস কেন? এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। এই বলে আফিফ আরশিকে ফুচকাগুলো দেয়। ফুচকা পেয়ে আরশির রাগ উধাও হয়ে যায়। খুশি হয়ে আফিফকে ধন্যবাদ দেয়। আর ফুচকা নিয়ে যেয়ে তার ফ্রেন্ড ও নতুন ভাবি রোদকে নিয়ে খেতে ব্যস্ত হয়ে যায়। আফিফ কারোর সাথে কথা না বলে তার রুমে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে আসে তখন নিধি খান আফিফকে ডাক দেয়। আফিফ তার আম্মুর কাছে যায়। নিধি খান তখন বলল, তা আফিফ, আমার তোর সাথে কিছু কথা আছে বাবা। আম্মু বলো। আমি সত্যি কি তোর মিমানজির সাথে কথা বলবো? কোন বিষয়ে আম্মু? তোর আর জেরিনের বিয়ে নিয়ে। আফিফ এই কথা শুনে রোদের দিকে একবার তাকায়। রোদ ও আফিফের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। আফিফ রোদের দিক থেকে চোখ সরিয়ে তার আম্মুর দিকে তাকিয়ে বলল, এত পাগল হয়েছো কেন? আমাকে কিছুদিন সময় দাও আম্মু। ঠিক আছে বাবা, তোর যত সময় লাগে নেই, আমি কিছু বলবো না, কিন্তু প্লিজ বাবা, আমাদের ছেড়ে আর ওই দূর দেশে যাস না। নিধি কথাগুলো বলে আফিফকে জড়িয়ে ধরে। আফিফও তার আম্মুকে পরম যত্নে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে আম্মু, যাব না, এখন থেকে এই দেশে থেকে যাব, তুমি খুশি তো? আফিফের মুখে না যাওয়ার কথা শুনে নিধি খান অনেক খুশি হয়। আর আফিফের কপালে চুমু দেয়। সে সময় আবির খান ও জিসান সেখানে আসে। আর আবির খান বলল, তা কি নিয়ে এত খুশি মিসেস খান? আমাদেরও বলো শুনি। জিসানের আব্বু, শুনেছ, আমাদের আফিফ এখন থেকে আমাদের কাছে থাকবে, আর ওই দেশে ফিরে যাবে না। অনেক খুশি হয়ে নিধি খান কথাটা বলে। আবির, জিসান ও অনেক খুশি হয় তা শুনে। আবির ছেলেকে বুকে টেনে নেই আর বলে, সত্যি আফিফ, তুমি আর যাবে না তো? এখন থেকে আমাদের সাথে বাড়িতে থাকবে? আব্বু, আমি আর যেতে চাই না, এখন থেকে তোমাদের সাথে থাকবো বলে ভাবছি। তখন আরশি তাদের কাছে আসে। আর আফিফের কানাডা না যাওয়ার কথা শুনে সেও ভীষণ খুশি হয়। সকলে ডিনার শেষে জিসানের রুমের সামনে যেয়ে উপস্থিত হয়। আরশিও তার ফ্রেন্ডদের একটাই দাবি, তাদেরকে 20,000 টাকা দিতে হবে, আর নয়তো রুমের গেট খোলা হবে না। জিসান বেচারা পড়েছে মহাবিপদের, রুমের মধ্যে নতুন বউকে রাখা আছে আর বাইরে বর। জিসান তার ছোট বোনের দিকে তাকিয়ে বলল, লক্ষ্মী বোন, আমার এখন ছেড়ে দে, আমি সত্যি তোদেরকে সকালে টাকা পে করবো। তাহলে আমার লক্ষ্মী বড় ভাই, আপনিও সকালে রুমে যেন, এখন ছোট ভাইয়ের রুমে যেয়ে ঘুমিয়ে যান ওকে। তখন আফিফ জিসানের সাথে মজা করে আরশিকে বলল, আরশি, আর যদি এমনি এমনি ছেড়ে দিস তাহলে কিন্তু আমার বিয়ের সময় এইভাবে ফ্রি ছেড়ে দিতে হবে, আর আমার রুমে তো আমি কাউকে থাকতে দিতে পারবো না। ভাইয়া, তোর বিয়েতে তো আরো বেশি নিব। তা কেন শুনি? কারণ তুই এক ডাক্তার সাথে তোর বউ ও ডাক্তার হবে, সেজন্য। আরশির মুখে আফিফের বউ ডাক্তার হবে শুনে রোদ অনেকটা খুশি হয়। কিন্তু তার পরের কথা শুনে রোদের মন খারাপ হয়ে যায়। কারণ হলো আফিফ আরশিকে বলল, তা আমার ডাক্তার বউটাকে বলতো কেন? তুই জানিস না বুঝি? জেরিন আপু তো অলরেডি ডাক্তারি পড়া শেষ করেছে, আর সেজন্য আমাদের বাড়িতে 2 ডাক্তারের বিয়ে হবে, দ্যাটস ইট। আফিফ কিছু বলে না, শুধু রোদের দিকে তাকায়। রোদের হাসি মুখটায় আধা নেমে আসে। তখন জিসান বলল, বোন, আমার আফিফের তার বিয়ের সময় দেখা যাবে, প্লিজ আমাকে ছাড়, আমি রুমে যাই, আমার অনেক টায়ার্ড লাগছে। এই কথা বললে হবে না ভাইয়া, আফে টাকা দাও, এরপরে রুমে যাবে, সো কথা না বাড়িয়ে টাকা বের করো।
বেচারা জিসান কোন উপায় না পেয়ে চুপচাপ 20,000 টাকা দিয়ে দেয়। টাকা হাতে পেয়ে আরশি ইয়াহু বলে চিৎকার করে আর রুমের গেট খুলে দেয়। জিসান রুমে পা বাড়ায়। আফিফ আরশির সাথে মজা করতে করতে জিসানের রুমের সামনে থেকে চলে আসে। তাদের সাথে রোদ ও আরশির ফ্রেন্ডরা চলে আসে। আফিফ আরশিদের গুড নাইট বলে তার রুমে যায়। আরশিও তার ফ্রেন্ড রোদকে নিয়ে তার রুমে চলে যায়। রাত আনুমানিক 12টার দিকে আফিফ ছাদে যায়। কেন জানি আজ তার রোদকে খুব বেশি মনে পড়ছে। কেন জানি রোদকে হারানোর ভয় হচ্ছে। আফিফ ছাদের রেলিং ধরে রোদের কথা ভাবছে। রোদ কেন এখন বিয়ে করেনি? তার তো এতদিনে বিয়ে হয়ে যাবার কথা। সে তো রাজের সাথে ভালোই প্রেম করছিল আফিফের সামনে। তাহলে কি হতে পারে? কোন কিছু বুঝে উঠতে পারছে না আফিফ। ঠিক সে সময় কেউ একজন আফিফের কাঁধে হাত দেয়। আফিফ পেছনে ফিরে তাকায়। ও আফিফ যা ভেবেছে তাই। রোদ দাঁড়িয়ে আছে আফিফের পেছনে। তখন আফিফ বলল, কি ব্যাপার, আপনি এত রাতে ছাদে? ঘুম আসছে না সেজন্য এলাম, কিন্তু তুমি কি করছো এত রাতে ছাদে দাঁড়িয়ে? আমার বাড়ির ছাদ আমি আসতে পারি তাই না? আর এসেছি, আমার একটা ফোন এসেছে কানাডা থেকে, সেজন্য রুমে নেটওয়ার্ক পাচ্ছিলাম না তাই। ও আফিফ, তোমাকে আমি কিছু বলতে চাই, শুনবে কষ্ট করে? কি যে তুমি তামিম ভাইয়ের সাথে রিলেশনে যেতে চাও, আর আমি যেন ওনাকে তোমার আগের বফের কথা না বলি, এই তো। রোদ অসহায়ের মতো তাকায় আফিফের দিকে। সে আসলে বলতে চেয়েছে এখন ও আফিফকে ভালোবাসে, কিন্তু আফিফ তার উল্টোটা বুঝে। রোদ কিছু না বলে আফিফের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে চলে যায়। রোদ চলে যেতেই আফিফ বিড়বিড় করে বলল, কেন রোদ, কেন এইভাবে আমাকে কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে তাই না? ঠিক আছে, তুমি তামিম ভাইয়ের সাথে সুখে থেকো, আমি তোমাদের মাঝে আসবো না। আরো অনেক কথা বলে সেও নিচে তার রুমে চলে যায়। সে সময় নিধি খান পানি পান করতে ডাইনিং এ এসেছিল। সে প্রথমে রোদ ও তার পেছনে দিয়ে আফিফকে ছাদ থেকে নামতে দেখে। নিধি খান খেয়াল করে রোদ কান্না করছিল। উনি আফিফকে বা রোদকে বুঝতে দেয় না সে তাদের দেখেছে। এইভাবে কেটে যায় 2 দিন। আজ জিসান নিমির বউ ভাতের রিসেপশন। আফিফ আজ মেরুন রঙের পাঞ্জাবি পরিধান করেছে। তার সাথে ম্যাচ করে সেম রঙের শাড়ি পরেছে রোদ। অবশ্য জিসান সকলকে নিয়ে যেয়ে শপিং করে দিয়েছে। রোদ নিজে আফিফ ও তার ড্রেস চয়েস করেছে। আফিফ কিছু বলেনি সে সময়। সকলে বাড়ির বাইরে খোলা জায়গায় উপস্থিত হয়েছে। কিছুক্ষণের মাঝে রিমিদের বাড়ির লোকজন চলে আসবে। রোদ যখন আসে আফিফ তার দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নেই। নিধি খান রোদকে কাছে দেখে তার কপালে চুমু দিয়ে বলে, মাশাআল্লাহ। বিনিময়ে রোদ মুচকি হেসে থ্যাংক ইউ বলে। আফিফ বাড়ির গেটে এসে দাঁড়িয়ে আছে মূলত সুমনের জন্য। সে সময় মিম ও তার মেয়ে জেরিন আসে। জেরিন আফিফকে দেখে দৌড় দিয়ে এসে জড়িয়ে ধরে আর বলল, ওয়াও আফিফ, তোমাকে তো আজ অনেক সুন্দর লাগছে, ইস মন চাই। আফিফ জেরিনকে থামিয়ে দিয়ে বলল, থাক মন, কি আর কিছু চাইতে বলো না, বেচারা কষ্ট পাবে। কেন কেন? না এমনি। তা কেমন আছো তুমি? খুব ভালো ছিলাম না, কিন্তু তোমাকে দেখে মন প্রাণ একদম ভালো হয়ে গেছে। ও আচ্ছা, যাও ভিতরে যাও। আর আন্টি কেমন আছেন? মিম আফিফকে কাছে টেনে নিয়ে বলল, আলহামদুলিল্লাহ বাবা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? জি আন্টি, আলহামদুলিল্লাহ ভালো। যার এদিকে আম্মু আব্বু আছে। হ্যাঁ বাবা যায়। তা তুমি গেটে কি করো? আমার এক ফ্রেন্ডের জন্য দাঁড়িয়ে আছি। ও। মিম জেরিনকে নিয়ে সামনে এগিয়ে যায়। রোদ এতক্ষণ জেরিনের কাজকর্ম দেখছিল। আফিফকে কিভাবে জড়িতে ধরেছিল সেটা সে ভালো করে দেখেছে। মিম নিধির কাছে যেয়ে বলল, কেমন আছিস দোস্ত? আলহামদুলিল্লাহ ভালো। তা তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ আমিও ভালো। তখন নিধি জেরিনকে কাছে টেনে নিয়ে বলল, আর আমার মা কেমন আছে? ও আলহামদুলিল্লাহ আন্টি, আমি তো আরো বেশি ভালো আছি। ও মা, তাই নাকি? তা কি জন্য জানতে পারি? বিয়ে আপনার ছেলেকে দেখে আফিফ বাড়ি ফিরবে আমি তো ভাবতে পারি নাই। আরে আফিফকে তো আরশি আর জিসান অনেক বলে এনেছে। তা যাও মা, ওখানে জিসান, আরশি ও নতুন বউ আছে, ওইদিকে যাও। জেরিন যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার দাঁড়িয়ে যায়। আর নিধি খানকে জিজ্ঞেস করে, আন্টি উনি কে? ওনাকে তো চিনলাম না। ওই হলো রিমির ছোট বোন রোদ, আর রোদে হলো আমার বেস্ট ফ্রেন্ডের মেয়ে জেরিন, পরিচয় হও। তখন রোদ না চাইতে জেরিনকে হ্যালো বলে। জেরিন ও হাই বলে আরশিদের কাছে যায়।
আর রোদ্দুর আগে কতগুলো গালি দেয় জেরিনকে তা আল্লাহ জানে। জেরিন আরুষিদের কাছে যেয়ে নতুন বউয়ের সাথে পরিচয় হয়। জিসান আরুষিকে ভালো মন্দ জিজ্ঞেস করে। এর মাঝে রিমিদের বাড়ির মেহমান চলে আসে। আফিফের সাথে সুমনও আসে নতুন ভাবিকে দেখতে। সুমন রিমির পাশে রোদকে দেখে আফিফকে বলল, দোস্ত রোদ এখানে কেন? ওর বড় বোন আমাদের ভাবি। কি কিন্তু তুই না বলেছিলি? চুপ থাক, বেশি ভাবতে যাস না। তামিম ভাইয়ের জিসান ভাইয়ের ফ্রেন্ড, সো রোদ তারও বেআইন হয়, বুঝলি? ও বুঝেছি ভাই। সে সময় তামিম ঘেমে টেমে একাকার হয়ে আসে জিসানের এখানে। জিসান তামিমকে এমন অবস্থায় দেখে বলল, কিরে কয় থেকে এমন ভাবে ঘেমে এসেছিস তুই? আরে শালা মেহমানদের খাওয়াচ্ছি বুঝলি। ও তাই বল, তাই এখানে কেন? যা মেহমানদের খাওয়া গিয়ে। তাই করতে এসেছি। এখানে আমার বেআইন দাঁড়িয়ে আছে দেখছিস না? বেআইন চলেন, আপনিও খেয়ে নেবেন। আরে বাবারে, বন্ধু ভাবিছে বেআইনের জন্য এত দরদ। ভালো ভালো, খুব ভালো। তা তো থাকবে, এমন কিউট বেআইন থাকলে তার যত্ন না করে পারা যায় তুই বল? তখন রিমি বলল, এই কিউট বেআইনের এত যত্ন করে লাভ নাই ভাই, আপনার বেআইন অলরেডি অন্য কারো হয়েছে। এই কথা শুনে বেচারা তামিমের চেহারা দেখার মতো হয়ে যায়। সে অবাক হয়ে রোদের দিকে তাকিয়ে বলল, কে সে বেআইন, তার নাম জানতে পারি? রোদ মুচকি হেসে আফিফের দিকে একবার তাকিয়ে বলল, খুব শীঘ্রই জানতে পারবেন বেআই, কিন্তু এখন না। কেন এখন বললে কি হবে? তার সাথে আমার রাগ অভিমান চলছে সেজন্য, কিন্তু তা বেশি দিন থাকবে না। তখন নিমি রোদকে বলল, তুই কি তাকে পেয়েছিস? মানে সে কি দেশে এসেছে? হুয়া পুষে এসেছে, আর তার সাথে আমার দেখা কথা দুইটাই হয়েছে, কিন্তু আমার উপর তার এখন অনেক রাগ আছে বুঝলে। সম্পূর্ণ কথাগুলো আফিফের দিকে তাকিয়ে রোদ বলে। আফিফ রোদের কথার মানে বুঝতে পেরে সেখান থেকে চলে যায় অন্য পাশে। আফিফের চলে যাওয়া দেখে রোদ মুচকি মুচকি হাসে। জিসান নিমিদের নিয়ে নিধি খান, আবির খান সাথে রোদ আর শিমিন জেরিন সকলেই খেতে বসে। নিধির এক পাশে রোদ বসা, অন্য পাশে আরশি। তাদের পাশ দিয়ে বসে আছে বাকি সবাই। আফিফ সব টেবিলগুলো ঘুরে দেখছে কোন সমস্যা হচ্ছে কিনা গেস্টদের খাবার খেতে। নিধিদের টেবিলে তামিম ও আর একজন খাবার দেয়। তখন নিধি তামিমকে বলল, তামিম আফিফ কোথায়? আন্টিও তো ওই পাশে আছে, গেস্টদের কি লাগবে না লাগবে দেখছে। আফিফকে এখানে ডাক দাও। জি আন্টি। তামিম যে আফিফকে ডেকে আনে। আফিফ এসে তার আম্মুকে জিজ্ঞেস করে, আম্মু ডেকেছ আমায়? তা কোথায় ছিলি? ওই পাশে কারো কিছু লাগে কিনা সেজন্য। ও, একটা কাজ কর, এখানে তুই থাক, আর আমাদের খাবার বেড়ে দে। আফিফ মাথা নেড়ে হ্যাঁ জানিয়ে তার আম্মুদের খাবার খাওয়াতে শুরু করে। তামিম অন্য টেবিলগুলো দেখছে। আফিফের যেমন প্রয়োজন সেভাবে সবার প্লেটে ভাত, ডাল, ভাজি, বিভিন্ন আইটেমের মাছ গোস্ত দেয়। কিন্তু রোদের প্লেটে গরুর গোস্ত ও ইলিশ মাছ না দিয়ে অন্য সব দেয়। তার কারণ হলো রোদের অ্যালার্জির সমস্যা আছে সেজন্য। তখন নিধিতে খেয়াল করে আফিফকে বলল, কি ব্যাপার আফিফ, তুই রোদকে গরুর গোস্ত ইলিশ মাছ দিচ্ছিস না কেন? আর নাই? আচ্ছা আম্মু, তাহলে দিচ্ছিস না কেন? ওনার এই সব খেলে অ্যালার্জির সমস্যা হবে সেজন্য। কি রোদ, সত্যি তোমার অ্যালার্জির সমস্যা আছে? জি আন্টি আছে। কেউ আর কিছু বলে না, খাবার খেতে থাকে। জেরিন তো তার এই লাগবে আফিফ, ওই লাগবে আফিফ করতে আছে। আফিফও শান্তভাবে তার কথা শুনে যাচ্ছে। রোদ খেতে খেতে বারবার আফিফ আর জেরিনের নেকামি দেখছে। রাগে তার মাথা ব্যথা করছে। কিভাবে এত নেকামি করতে পারে ভেবে পাই না রোদ। খাওয়া দাওয়ার পর্ব শেষ করতে বিদায়ের সময় হয়ে যায়। জিসান নিমি রোদকে নিয়ে তাদের পরিবারের সবাই চলে যায়। ওখানে 2 দিন থেকে জিসান নিমিকে নিয়ে আসবে খান বিলায়। সবাই চলে যায়, ডেকোরেশনের লোকেরা তাদের ট্যাগ করছে। তামিমের তার থাকায় বাড়ি চলে গেছে। তামিম রোদের পাশে কয়েকবার গিয়েছিল, কিন্তু রোদ থেকে তেমন পাত্তা দেয়নি। মিন জেরিনকে নিয়ে চলে গেছে, তারপরে আবার আসবে তা বলে। খান পরিবারের মানুষগুলো যে যার মতো ফ্রেশ হয়ে সন্ধ্যার পরে লিভিং রুমে বসে আছে। মূলত নিধি বলেছে সবার সাথে তার কিছু পার্সোনাল কথা আছে সেজন্য। সবাই এসে সোফায় বসে বাড়ির কাজের মানুষ সবাইকে কফি দিয়ে যায়। সকলে কফি পান করছে। সে সময় আবির খান বলল, তা নিধি কি বলার জন্য তলব করেছ? আমাদের বাবা ছেলে মেয়েকে তো জানতে পারি।
তা তো অবশ্যই জানবে। আফিফ, আমি তোকে কিছু কথা জিজ্ঞেস করবো, তার ঠিক ঠিক উত্তর দিবি তো? আফিফ তার আম্মুর পাশে বসেছিল, সেজন্য আফিফ তার আম্মুকে জড়িয়ে ধরে হাসি মুখে বলল, কেন নয় আম্মু, অবশ্যই সঠিক উত্তর দিব। তখন নিধি খান আফিফের দিকে তাকিয়ে বলল, রোদের অ্যালার্জির সমস্যা আছে, তা তুই জানলি কিভাবে? আফিফ এই কথা আশা করেনি যে তার আম্মু এখন এই বিষয়ে কথা বলার জন্য সবাইকে ডেকেছে। আবির খান আর সে আফিফের দিকে তাকিয়ে আছে উত্তরের আশায়। বেচারা আফিফ পড়েছে মহাবিপদে, এখন তার আম্মু আব্বু বোনকে কি উত্তর দিবে সে? আফিফকে চুপ থাকতে দেখে আরশি ভুরু কুঁচকে বলল, কি হলো ভাই, তুই এমন ভাবে চুপ কেন? উত্তর দে, নাকি আমি মনে মনে যা ভাবছি তাই সঠিক বল ভাই বল, আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি, যা বলবি তাড়াতাড়ি বলে ফেল। আফিফ কিছুক্ষণ চুপ থেকে বলল, আসলে আম্মু কাল রাতে যখন আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, তার কিছু সময় পরে রোদ আমার কাছে আসে আর বলে তার অ্যালার্জির সমস্যা, অ্যালার্জির কোন মেডিসিন আছে কিনা, আর সেজন্য আমি রাত থেকে জানতাম ওনার সমস্যার কথা। আফিফের উত্তরে নিধি খান সন্তুষ্ট হতে পারলেন না। সে আফিফের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, আর 2 রাত আগে রোদ ছাদ থেকে কান্না করতে করতে নেমে এসেছিল কেন? আফিফ এইবার পুরোপুরি বিকল হয়ে যায়। রোদ ওই রাতে কান্না করেছে সেটা আফিফ জানতো না, কিন্তু তার আম্মু দেখলো কিভাবে সেটাও বুঝতে পারছে না। তাই আফিফ আমতা আমতা করে বলল, আমি কিভাবে বলবো, আমি তো ওনাকে দেখিনি। এইবার নিধি আরো বেশি রেগে বলল, আফিফ, আমার কাছে একদম মিথ্যা বলবি না, আমি সব দেখেছি। রোজ সেদিন কান্না করে ছাদ থেকে নেমে এসেছে, আর তার পেছনে দিয়ে তুইও এসেছিলি, আর তাই সব সত্যি কথা আমাকে বল। আম্মু, আমি সত্যি বলছি, আমার ওনার সাথে কোন কথা বা দেখা হয়নি ছাদে। ও, তাই ঠিক আছে, তোকে আর কিছু বলতে হবে না, যা রুমে যেয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে, আর সে তুইও যা। লিভিং রুমে আর কেউ কিছু বলে না। আফিফ উঠে নিজ রুমে চলে যায়, তার পেছনে পেছনে আরশিও যায়। আফিফ রুমে প্রবেশ করার আগে আরশি আফিফকে ডাক দেয়। আফিফ পেছনে ফিরতে আরশি বলল, ভাই সত্যি করে বলতো, তুই কি বেআইনের প্রেমে পড়েছিস? পড়লে আমাকে বল, আব্বু আম্মুকে বলে ওনাকে ও আমার ছোট ভাবি করে নিয়ে আসি। ওই তোর মাথা ঠিক আছে? কি উল্টো পাল্টা কথা বলছিস? ওনার সাথে কেন আমি প্রেম করতে যাবো? যত সব বাইরের কথা। ও আম্মু কিন্তু তোদের একসাথে ছাদে দেখেছে, সো তোদের মাঝে তো কিছু একটা চলছে, আমি 100% শিওর, আর সেজন্য বলি কি আমাকে সত্যিটা বলে দে ভাই। আফিফ আরশি মাথায় গাঁটি মেরে বলল, তোর কি আর কোন কাজ নেই, যা ভাগ আমার সামনে থেকে। আরশিয়াও বলে মৃদু চিৎকার করে মাথা ডলতে ডলতে বলল, এখন আমাকে মেরেছিস না, ঠিক আছে? যদি এমন কিছু শুনতে বা জানতে পারি, তাহলে আমি নিজে তোর সাথে রোদাপুর বিয়ে হতে দিব না। কথাটা মনে রাখিস, শয়তান ছেলে, আমাকে মারা তাই না। আরশি চলে যায়। আফিফ তার যাওয়ার দিকে তাকিয়ে থেকে সেও নিজ রুমে চলে যায়। দেখতে দেখতে কেটে গেছে আরো 15 দিন। আফিফ আবার ফিরে যেতে চায় কানাডায়, কিন্তু নিধি খান ছেলেকে যেতে দিতে চায় না। আফিফ বলেছে এইবার যে একেবারে ফিরে আসবে, কিন্তু না মানে না, কোন ভাবে নিধি আবির খান ছেলেকে যেতে দিবে না। আফিফ যদি এইবার চলে যায়, তাহলে খান বাড়ির কেউ আর তার সাথে কোন প্রকার যোগাযোগ করবে না বলে দিয়েছে। তার সেজন্য আফিফ চিন্তা করেছে দেশেই কোন এক হসপিটালে যোগ দিবে। রোদ এই কয়েকদিনে আফিফের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু আফিফ তার সাথে কথা দেখা কোনোটাই করতে চায় না। রোদ প্রায় সময় নিজেকে ঘর বন্দি করে রাখে, তেমন কারোর সাথে কথা বলে না, হসপিটালে যায়, নিজ কাজ করে, আবার বাড়ি ফিরে আসে। আজ রোদ তাড়াহুড়ো করে হসপিটালের জন্য রেডি হয়ে বের হয়, মূলত নতুন একজন ডাক্তার জয়েন করবে সেজন্য। প্রাইভেট হসপিটালটি রোদের বাবার, আর রোদ এই হসপিটালের সিই ও তার বড় বোন তাদের অন্য বিজনেস দেখে। হসপিটালটি দেওয়া হয়েছে রোদের ইচ্ছেতে, এখানে গরিব অসহায়দের জন্য ফ্রি চিকিৎসা দেওয়া হয়। তো রোদ নিচে নামতে তার আম্মু বলল, রোদ এত তাড়াহুড়ো করে কোথায় যাস? নাস্তা করে নিয়ে। আরে আম্মু, এক নতুন ডাক্তার জয়েন করবে, আমি অলরেডি লেট করে দিয়েছি, হসপিটালে যেয়ে নাস্তা করব। কিন্তু তাই বলে না খেয়ে বের হবি? প্লিজ আম্মু, যেতে দাও, আর আব্বুও আসবে, একসাথে নাস্তা করে নিব। ঠিক আছে, কিন্তু অবশ্যই নাস্তা করে নিস। ঠিক আছে। রোদ বের হয়ে যায়। গাড়ির কাছে যেতে ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। কে জয়েন করবে তা রোদ ভালোই জানে, কিন্তু যে জয়েন করবে সে জানে না এই হসপিটাল কার। হ্যাঁ, আফিফ আজ জয়েন করবে রোদের হসপিটালে।
আফিফকে তার ভাইয়া বলেছে এই হসপিটাল তার পরিচিত এক ব্যক্তির। সকাল 10টা বাজে আফিফ তার আম্মু আব্বুর কাছ থেকে দোয়া নিয়ে নিজ গাড়ি করে বের হয়। আফিফ হসপিটালের গেটে যেয়ে দেখে বেশ ভালোভাবে তাকে ওয়েলকাম করার ব্যবস্থা করা হয়েছে। আফিফ গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে একজন ডাক্তার এসে তাকে ফুলের বাকেট দিয়ে ওয়েলকাম করে। আশেপাশে অনেক নার্স ছিল, তারাও আফিফকে একটা করে গোলাপ ফুল দেয়। আফিফের কাছে বিষয়টা অনেক পছন্দ হয়। সবার ফুল দিয়ে শেষ হতে প্রথম ডাক্তারটি আফিফকে নিয়ে যায় বাকি সব ডাক্তারের সাথে পরিচয় করতে। একে একে সকল ডাক্তার নার্সের সাথে আফিফের পরিচয় হয়। সব শেষে রোদের সামনে যেয়ে ওই ডাক্তারটি বলল, মিস্টার আফিফ, ইনি এখানকার একজন সিনিয়র ডাক্তার। ওনার নাম রোদেলা রহমান রোদ। আর রোদে হলো আমাদের এখানে নতুন কিন্তু নাম করা একজন ডাক্তার আফিফ খান। আফিফ চুপ করে দাঁড়িয়ে আছে, কোন কথা বলছে না। তার প্রচুর রাগ হচ্ছে রোদকে দেখে। আর রোদ তো বেজায় খুশি। রোদ হাত বাড়িয়ে বলল, হ্যালো মিস্টার আফিফ, আমি রোদেলা। হাই, আমি আফিফ খান। আফিফ রেগে থাকলেও তা কাউকে বুঝতে দিল না। সম্মানের খাতিরে রোদের সাথে হাত মারায়। এরপরে ওই ডাক্তার আফিফকে নিয়ে যায় আফিফের জন্য যে কেবিন বরাদ করা হয়েছে সেখানে। আফিফ কেবিনটা ভালো করে পর্যবেক্ষণ করে। বেশ সুন্দর করে সাজানো গুছানো আছে। আফিফ কেবিনে থাকা চেয়ারে বসে জিসানকে ফোন দেয়। আফিফের ফোন দেখে ফোনটা রিসিভ করে। তখন আফিফ বলল, হ্যালো ভাইয়া। হ্যাঁ আফিফ বল। এই হসপিটালে তোমার বউয়ের বোন জব করে, তা আমাকে আগে বলনি কেন? তাতে কি হয়েছে? আর তুই এইভাবে কথা বলছিস কেন? দেখ, মেজাজ গরম করবে না। কিভাবে কথা বললাম ও? এই যে তোমার বউ, কেন ভাবির বোন বা বেআইন বলা যায় না? ও সব ছাড়ো, আমি এখানে চাকরি করব না। কিন্তু কেন? ওখানে সমস্যা কি তোর? সেটা তোমার না জানলেও চলবে। আমি এখনই বাড়ি ফিরছি। ঠিক আছে আই, আমি আম্মুকে বলে দিব তুই আমার শালীর সাথে প্রেম করিস, আর সেজন্য এখানে চাকরি করবি না। বাজে কথা বলবে না। আর আম্মু কি পাগল যেটা মেনে নিবে? আমি যার সাথে প্রেম করি তার কাছে থাকতে পেয়ে না করবো? অবশ্যই মানবে। তার কারণ হলো তুই ওখানে জুনিয়র ডাক্তার আর রোজ সিনিয়র ডাক্তার, এই জন্য তুই জব করতে চাস না, বুঝেছিস? ভাইয়া, চিৎকার করে লাভ নাই ভাই। চুপচাপ নিজ দায়িত্ব পালন কর। আর তীর সমস্যা কি এখানে রোদ থাকলে? কিছু না ভাই। আফিফ রেগে ফোন কেটে দেয়। আর ওইদিকে জিসান নেমে অট্টহাসিতে এসে ওঠে। সে সময় আরশি আছে লিভিং রুমে। ভাই ভাবিকে হাসতে দেখে সে ভুরু কুঁচকে তাকায় আর জিজ্ঞেস করে, কি ব্যাপার ভাইয়া ভাবি, তোমরা এইভাবে হাসছো কেন? কি হয়েছে ও? জিসান আরশির সাথে মজা করে বলল, আরে বনু, তোর জন্য ছেলে দেখেছি আর তাকে আমাদের পছন্দ হয়ে গেছে সেজন্য। ভাইয়া বাজে কথা বলবে না। আমি এখন পিচ্ছি, আমার বিয়ে এখন 10 বছর বাকি, বুঝেছ? হোক, তুই তো এখন ফিরে খাস তাই না? সে সময় নিধি আসে। তখন আরশি তার আম্মুকে দেখে বলল, আম্মু দেখ তোমার বড় দামনা ছেলে কি বলে আমাকে। আরশি এই সব কেমন ভাষা হোক, আর কি হয়েছে, কি বলেছে জিসান? আরে আম্মু, তোমার মেয়ে নাকি এখন পিচ্ছি, আর তাই আমি বলেছি থেকে ফিরের খাওয়ার কথা, সেজন্য রেগে গেছে। জিসান হাসতে হাসতে বলে তার আম্মুকে। তখন নিধি বলল, তা তো ঠিক জিসান, আমার মেয়ে তো তোদের 2 ভাইয়ের ছোট, তাই বলে এই সব বলবি আমার মেয়েকে? আরশিকে সাইড থেকে আগলে নিয়ে বলে নিধি খান। তখন নিমি বলল, আরে এই সব বাদ দাও, আরশিকে না রাগিয়ে আসল কথা আম্মু আরশিকে শোনাও। কি কথা বৌমি? আরে ছোট নাতি ওই হসপিটালে চাকরি করবে না। নিধি বলল, কেন যেতে না যেতে কি হলো আফিফের? কি আর হবে, রোদকে দেখেছে সেখানে চাকরি করে সেজন্য। আফিফ জানতে পারেনি তো ওটা রিমিদের হসপিটাল। না আম্মু, আফিফ শুধু জেনেছে রোদ সেখানে চাকরি করে, আর তার সিনিয়র ডাক্তার ওই হসপিটালে। তা তুই কি বলেছিস? আমি বলেছি ও চাকরি চাইলে তোমাকে বলে দিব। সে রোদকে পছন্দ করে আর হসপিটালে রোদের জুনিয়র সেজন্য চাকরি করবে না। কি বলেছে তখন? কি আর বলবে, রেগে ফোন কেটে দিয়েছে। তখন আরশি বলল, বেচারা আমার ছোট ভাই, কি ফাঁসাটা না ফেসেছে তাই না? এই কথা বলে সবাই হাসতে শুরু করে। তখন নিধি বলল, বৌমা তুমি কি শিওর রোদ আর আফিফা একজন আরেকজনকে ভালোবাসে? আমি 100% শিওর আম্মু। তা কিভাবে তুমি শিওর ভাবে বলবে? রোদ প্রায় রাতে কান্না করে আফিফের একটা ছবি নিয়ে। আমি তা দেখেছি এবং আমি আফিফের ছবিটাও দেখেছি।
কিন্তু ছবির আফিফ আর বাস্তবের আফিফের মাঝে অনেক অমিল, আমি সেজন্য শিওর হতে পারি নাই। তাহলে কিভাবে ওই ছেলে আফিফ ভাই বুঝলে? এখানে এসে আফিফের রুমে যেয়ে তার আগের পিকগুলো দেখে আমি পুরোপুরি শিওর হয়েছি, আর রোদকে জড়ো করতে সেটা স্বীকার করেছে। ওয়াও, তাহলে আমার আশা পূর্ণ হবে। সবাই আরুষের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে তা কি? আরে আমার দুই ভাইয়ের এক বাড়িতে বিয়ে, এটা আমার অনেক দিনের আশা। আর যখন জেনেছি বৌমনির ছোট বোন আছে, সে থেকে তো আমি আরো বেশি খুশি হয়ে গেছি। তাহলে সেদিন জেরিনের সাথে আফিফের বিয়ের কথা কেন বলেছিলি? আরে আম্মু তোমার ছোট ছেলেকে রাগানোর জন্য, সে তো জেরিন আপুকে সহ্য করতে পারে না তাই। সব বুঝেছি, কিন্তু আফিফের যে রাগ ও কি রোদকে এত সহজে মেনে নিবে আম্মু? জিসানের কথাই নিধি বলল, তা আমি দেখে নিব, কিন্তু রোদেরও শাস্তি পাওয়ার প্রয়োজন আছে, আর সেজন্য আমরা সব জেনে না জানা হয়ে থাকবো। দেখা যাক তারা কি করে ওকে। সবাই একসাথে বলল, ওকে আম্মু। স্যার আসবো? জি আসুন। আফিফ তার কেবিনে বসেছিল। সে সময় একটা মেয়ে এসে আফিফের অনুমতি নিয়ে তার কেবিনে প্রবেশ করে। আফিফ মেয়েটির দিকে তাকিয়ে বলল, তা কি বলবেন বলেন? আফিফ তুমি কি আমাকে চিনতে পারনি? আফিফ ভালো করে পর্যবেক্ষণ করে বলল, সরি চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু ঠিক মিলাতে পারছি না, প্লিজ বলবেন কি আপনি? আরে আমি নিতু, আমি একসাথে পড়তাম। ও চিনেছি, তা কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, আর তুমি? এই তো আলহামদুলিল্লাহ। তা হসপিটালে কিছু হয়েছে তোমার? আরে না, আমিও তো এখানে জব করি, আর কামাল স্যার তোমার এই হিসেবে আমাকে সিলেক্ট করেছে। ও খুব ভালো হলো, আমার একা একা ভালো লাগছিল না, তোমায় পেয়ে খুশি হলাম। তা কি খাবে বলো? এখানে না, চল পাশের কোন রেস্টুরেন্টে যাই। হ্যাঁ যাওয়া যায়, ওয়েট আমি রোদকে বলে আসি। ও ভালো কথা, রোদের সাথে দেখা হয়েছে, ও তো এখানে আছে। হ্যাঁ দেখা হয়েছে। আচ্ছা যাও, পারমিশন নিয়ে আসো। নিতে চলে যায় রোদের কাছে পারমিশনের জন্য। আর আফিফও বের হয় কেবিন থেকে। নিতু রোদের কেবিনে যেয়ে বলল, রোদ আসতে পারি? আরে নিতু আসো। থ্যাংক ইউ, আমার কিছু সময়ের জন্য ছুটি চাই। অবশ্যই, তা কোথাও যাবে? হ্যাঁ আফিফের সাথে লাঞ্চে যাব। আফিফের সাথে মানে? রোদ পুরো কুচিয়ে জিজ্ঞেস করে। নিতু এসে বলল, ও ও আমাকে লাঞ্চ অফার করলো তাই, বেশি সময় লাগবে না, এই পাশের রেস্টুরেন্টে যাবো আর আসবো, ওকে বাই। এই বলে নিতু চলে গেল। আর এইদিকে রোদের রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। কত বড় সাহস তার আফিফের সাথে অন্য কেউ লাঞ্চে যাবে। আর এই আফিফই শুরু করেছে। তার সাহস হয় কি করে নিতুকে লাঞ্চ অফার করার? সে না কোন মেয়ের সাথে কথাও বলে না, আর এখন দিব্যি নিতুকে নিয়ে লাঞ্চে যাচ্ছে। রোদও রেগে বের হয় তার কেবিন থেকে, সেও যাবে আফিফরা যেখানে গেছে সেখানে। আফিফ নিতুর রেস্টুরেন্টে যেয়ে প্রাইভেট কেবিন বুক করে সেখানে বসে লাঞ্চ করার জন্য। আফিফ নিতুকে বলল, তা কি খাবে অর্ডার করো। আরে তুমি অর্ডার দাও, আজ আমি তোমাকে খাওয়াব। সে পরের কথা, আগে অর্ডার করো, আর তোমার পছন্দের খাবার খাবো। ঠিক আছে। নিতু ওয়েটারকে ডেকে খাবার অর্ডার করে। কিছু সময়ের মাঝে খাবার চলে আসে। আফিফ নিতু খাওয়া শুরু করে। ঠিক সে সময় রোদও সেই রেস্টুরেন্টে প্রবেশ করে। কিন্তু আফিফ নিতুকে দেখতে পায় না। সে এইদিক ওই দিন কিছুক্ষণ খুঁজে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। আর বের হয়ে রিমিকে ফোন করে। রিমি রোদের কল দেখে ভুরু কুঁচকে ফোনের দিকে কিছু সময় তাকায়, তারপরে রিসিভ করে। তখন রোদ বলে, আপু তোমার দেবর মেয়ে নিয়ে চিপায় গিয়েছে, তোমরা তার খোঁজ রাখো। কি উল্টো পাল্টা কথা বলছিস রোদ, আফিফ এমন ছেলে না। ঠিক আছে, সে আর বাড়ি ফিরলে জিজ্ঞেস করবে নিতুকে নিয়ে কোথায় গিয়েছিল। নিতুকে? আমার সতীন বুঝেছ। পরের কথাটা বেশ রেগে বলে রোদ। রোদের কথা শুনে রিমিহা হয়ে যায়। আফিফ বাড়ি ফিরে সন্ধ্যা 6টার সময়। আফিফ বাড়িতে আসতে দেখতে পায় সবাই লিভিং রুমে বসে আছে। আফিফ এগিয়ে যেয়ে তার আব্বু আম্মু মাঝখানে বসে বলল, কি ব্যাপার আম্মু আব্বু, সবাই এখানে কেমন গম্ভীর হয়ে বসে আছো, কিছু হয়েছে? নিধি খান নিজেকে কন্ট্রোল করে বলল, না তেমন কিছু হয়নি, তুই রুমে যেয়ে ফ্রেশ হয়ে আয়। কিন্তু তোমাদের এমন দেখাচ্ছে কেন? তা তোর না জানলেও চলবে, আগে ফ্রেশ হয়ে আয়। আফিফ চিন্তিত হয়ে সবাই দিকে একবার তাকিয়ে রুমে চলে যায়।
তখন আরশি বলে, আম্মু তা ভাইয়ের কি করবে এখন? ও আসলে তা দেখতে পাবি, এখন পাকনামি না করে চুপচাপ বসে থাক। আফিফ ফ্রেশ হয়ে নিচে আসে। সবাই সোফায় বসে আছে। আফিফ তার ভাইয়ের পাশে বসে কফির মগটা হাতে নেয়। সে সময় নিধি খান আফিফকেও প্রশ্ন করে, তুই আজ হসপিটাল থেকে কোথায় গিয়েছিলি? আফিফ কফিতে মাত্র এক চুমুক দিয়েছে। সে সময় এমন প্রশ্ন শুনে একই যুগল তার আম্মুর দিকে স্থির করে। ডানে বামে সবার দিকে তাকিয়ে ভুরু প্রসারিত করে উত্তর দেয়, কোথাও যায়নি তো, হসপিটালে ছিলাম। কেন, কি হয়েছে বলতো? আমি লাঞ্চের সময়ের কথা বলছি, তুই লাঞ্চ করতে যাসনি? গেছিলাম পাশের এক রেস্টুরেন্টে। কেন, তাতে কি হয়েছে শুনি? সাথে কে ছিল? আম্মু প্লিজ কথা এত পেঁচাস কেন? কি হয়েছে তা বললেই তো হয়ে যায়, তাই না বলো? আফিফ বিরক্ত নিয়ে কথাগুলো বলে। তখন নিধি খান বাজালো কণ্ঠে বলল, কি হয়েছে তুই জানিস না? হসপিটালে কি মেয়ে নিয়ে ঘুরতে গেছিস না কাজ করতে গেছিস? আফিফ এবার মেজাজ হারায়। সে ভালোভাবে বুঝে গেছে এই কথাকে বলেছে তার বাড়িতে, কিন্তু নিজেকে কন্ট্রোল করে বলল, দেখ আম্মু, আমি জানি কোনটা ভালো কোনটা মন্দ। আমি আমার জায়গায় ঠিক আছে, বুঝেছো? আর তাই প্লিজ কে কি বলবে তা শুনে উল্টো পাল্টা কথা বলিও না। আর যে ছিল আমার সাথে, সে আমার কলেজ ফ্রেন্ড নিতু, তুমি তাকে চিনো? আফিফ কথাগুলো বলতে আবির খান বলে ওঠে, নিধি, আমি আমার ছেলে মেয়েদের ভালো করে চিনি। সত্যি এই সব কথা বলে ছেলে মেয়েকে কষ্ট দিও না। আর ডিনারের সময় হয়ে গেছে, যাও ডিনার রেডি করো। কেউ আর কোন কথা বলে না। রিমি আফিফের দিকে তাকিয়ে তার শাশুড়ির সাথে চলে যায়। আবির খান উঠে নিজ রুমে যায়। তাকে ডিনার রেডি করে ডাকার জন্য বলেছে। সোফায় বসে রয় আফিফা দিন ভাই বোন। তখন আরশি ভুরু নাচিয়ে আফিফকে বলল, ভাই নিতু কি তোর শুধুই ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড? আফিফ চোখ রাঙিয়ে বলল, বাজে বকবি না আরশি। আফিফের কথায় জিসান বলল, বনুকে বকা দিচ্ছিস কেন? যেই কথা বাড়ি অব্দি নিয়ে এসেছে তাকে যে বকা দিয়ে বুঝলি? তা তো কাল সে বুঝবে আমার নামে কাটি করার কি মজা। আর তোমার স্ত্রীকে বলে দিবে আমাকে নিয়ে যেন বেশি ভাবতে বা বুঝতে না আসে, নয়তো তার কি করবো আমি নিজে জানি না। তখন আরশি মজা নিয়ে আফিফকে বলে, ভাই তুই এক কাজ, রোদ আপুকে বিয়ে করে নিয়ে আই, ভাই বোন মিলে তাকে দেখে নিব, কি বলিস? আরশি, বাজে বকা বন্ধ করবি তুই। কোন কথা কোথায় নিয়ে আসিস? জিসান আরশি আফিফের সাথে খুনসুটি করতে থাকে। তার মাঝে ডিনার রেডি করে রিমি তাদের ডাক দেয়, সাথে আবির খানকেও ডাক দিয়ে আসে। সবাই ডিনার শেষ করে নিজ নিজ রুমে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে বাড়ির সবাই যে যার কাজে বের হয়। আফিফ আরশিকে ভার্সিটিতে নামিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। আফিফ হসপিটাল যেয়ে নিজ কেবিনে প্রবেশ করতে পিয়নের বলে যায় রোদ তাকে রেখেছে। রোদের কথা শুনে আফিফের মেজাজ খারাপ হয়, কিন্তু কিছু না বলে রোদের কেবিনে যায়। গেটে নক করতে রোদ ভিতরে যাওয়ার পারমিশন দেয়। আফিফ কেবিনের ভিতরে যেতে রোদ বলল, আফিফ কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। তা কেন ডেকেছেন জানতে পারি? আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? প্রয়োজন মনে করছি না। আর কিছু বলবেন, আমার কাজ আছে। আফিফের কাজের কথা শুনে রোদ রেগে উত্তর দেয়, তা কি কাজ আছে আমি ভালোই জানি। ওই পেতনিকে নিয়ে লুতুপুতু করা, তাই না? সরি, কে পেতনি? কেন তোর নিতু ভাবনিস আমার সাথে? ভদ্রভাবে কথা বলেন। আর আমি কার সাথে চলবো, কার সাথে লুতুপুতু করবো, তা আমার একান্ত ব্যাপার, আশা করি তা বুঝেছেন। আর হ্যাঁ, আপনি কোন সাহসে, কোন অধিকারে আমার ব্যক্তিগত ব্যাপারে আমার বাড়িতে কথা বলেন জানতে পারি? বলেছি, বেশ করেছি। আর আবার বলবো, তুই ওই পেতনি ডাইনি রাক্ষসীকে নিয়ে হসপিটালে লুচুমি করছিস। দেখুন, বাজে কথা বলবেন না। আর আমার ব্যক্তিত্ব নিয়ে আপনাকে কেউ ভাবতে বলেনি। সো নেক্সট টাইম যেন এইসব কথা বলার জন্য আমাকে রাখবেন না, মাইন্ড ইট। আফিফের এক মুহূর্ত দাঁড়ায়নি রোদের কেবিনে। আফিফ চলে আসতে রোদ অসহায়ের মতো তাকিয়ে থেকে দুফোঁটা অশ্রু ফেলে চোখ থেকে। আর মনে মনে ভাবে হয়তো সত্যি আফিফকে সে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছে। আফিফের মাঝে তার জন্য এখন কোন মায়া ভালোবাসা নেই। পর মুহূর্তেই তার মনে পড়ে আফিফের হৃদের প্রতি কেয়ারের কথা। অশ্রুসিক্ত চোখ, মুখে মুখী হাসি। এই হাসি ভালো কিছু পাওয়ার আশা হবে হয়তো। দেখতে দেখতে কয়েক মাস। আফিফ হৃদের সাথে ঠিকভাবে কথা বলে না। যে যার মতো হসপিটালের ডিউটি পালন করে। আফিফের সাথে নিতুর বেশ ভালো সহ্য হয়ে উঠেছে। তার শুধু ফ্রেন্ড পর্যন্ত, এর বেশি কিছু না। কিন্তু রোজ জানে আফিফ আর নিতু একে অপরকে ভালোবাসে।
নিতু অবশ্যই এই কথা রোদকে বলেছে। হয়তো নিতু নিজ থেকে আফিফকে জাস্ট ফ্রেন্ড নেয়, বেশি কিছু ভাবে। সকালে আফিফ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে যায়। সে নাস্তা করে হসপিটাল যাবে। নাস্তা করতে বসে আমির খান আফিফকে উদ্দেশ্য করে বলল, তা আফিফ হসপিটাল থেকে ছুটি কবে নিচ্ছ? আফিফ তার আব্বুর কথায় অবাক হয়ে বলল, ছুটি কেন আব্বু? তখন পাশ থেকে নিধু বলল, কেন রোদ তোকে কিছু বলেনি? তোরা তো একসাথেই হসপিটালে কাজ করিস। আফিফ চুপ থেকে বলল, কয় না তো, ওনার সাথে আমার কোন কথা হয়নি। কেন আম্মু, কি হয়েছে? রোদের আগামী শুক্রবার বিয়ে, তোকে বলেনি? এইবার আফিফ যেন অষ্টম আশ্চর্য হয়ে নিচে পড়ে। আফিফ কথা বলার ভাষা হারিয়ে ফেলে। সবার দিকে চোখ বুলিয়ে রিমির দিকে তাকায় আর বলে, বৌমি আম্মুকে বলছে রোদের বিয়ে আমাকে তুমি বা রোদকেও বললে না তো? তখন রিমি বলল, আমি তো ভেবেছি রোদ তোমায় বলেছে, আর সেজন্য আমি কিছু বলিনি। আফিফ কিছু বলার আগে নিধি খান বলল, এখানে তোকে আগে পরে বলার কি আছে? তুই দেখ ছুটি নিয়ে যায় কিনা। আগামী বৃহস্পতিবার রোদের গায়ে হলুদ, পারলে ছুটি নিস 2 বা 3 দিনের। আফিফ কোন কথা না বলে খাবার টেবিল থেকে উঠে চলে যায়। আরশি তখন বিড়বিড় করে বলল, ঈদ আপু যদি আমার ছোট বৌমি হতো, কতই না ভালো হতো। আফিফ বেশ রেগে হসপিটালে প্রবেশ করে। কোন দিকে না তাকিয়ে সোজা রোদের কেবিনে যায়। কোন নৌকো করেনি সে। কেবিনে প্রবেশ করতে আফিফ শুনতে পায় রোদ কারোর সাথে হেসে হেসে কথা বলছে। রোদ আফিফকে দেখে কলের ব্যক্তিকে বলে সে কিছুক্ষণ পরে কল করবে। কল কেটে আফিফকে বাজালো কণ্ঠে বলল, কি ব্যাপার আফিফ সাহেব, আপনি নক না করে এইভাবে হুট করে কেবিনে প্রবেশ করলেন কেন? জ্ঞান বুদ্ধি কি নেই নাকি? আফিফ রোদের দিকে কিছুক্ষণ চুপ করে চেয়ে থেকে বলল, তা আমি ভালো জানি আমার জ্ঞান বুদ্ধি আছে কিনা, কিন্তু বেঈমানগুলো তো তা বুঝে না। কি বলতে চান আপনি? এই শ্রী, তুই জানিস না আমি কি বলতে চাই? তোর সাহস হয় কি করে অন্য কাউকে বিয়ে করতে রাজি হয়? আফিফ হৃদের দিকে এগিয়ে যেয়ে তার গাল চেপে ধরে রেগে কথাগুলো বলে। রোদ আফিফার হাতে ছাড়া দিয়ে নিজেকে ছাড়িয়ে সে রেগে চিৎকার করে বলল, এই তোর সাহস হয় কি করে আমাকে টার্গেট করার? নিজেকে না খুব ভালো মানুষ বলে সম্বোধন করিস, আর এখন একটা পরনারীর গায়ে হাত দিতে লজ্জা করে না? আর কি বললি তুই বেঈমান? বেঈমান আমি না তুই। হ্যাঁ, আমি ভুল করেছিলাম, আর সেজন্য তোকে আমি অনেকবার সরি বলেছি, কিন্তু তুই তোর ভাব নিয়ে বসে আছিস, আর এখন আমাকে বলিস সাহসের কথা। এই শুন, আমি নিজ ইচ্ছেও বিয়ে করছি, তোর জন্য তো আর নিজ জীবন নষ্ট করতে পারবো না, বুঝেছিস? আফিফ রোদের কথায় কোন উত্তর করে না। সত্যি তো রোদ এই কয় মাসে আফিফকে অনেকবার সরি বলেছে, কিন্তু আফিফ তা কানে নেয়নি। আফিফ হৃদের কেবিন থেকে বের হয়ে নিজ কেবিনে যায়, আর একটা রিজাইন লেটার লিখে আবার রোদের কেবিনে যায়, কিন্তু এইবার ভদ্রভাবে নক করে। রোদ আসতে বললে আফিফ ভেতরে যায়। তখন রোদ ভুরু কুঁচকে আফিফের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তুই আবার আমার কেবিনে কি করিস? কোন উত্তর না দিয়ে তার হাতের প্যাকেটটা রোদের দিকে এগিয়ে দেয়। রোদ তা হাতে নিয়ে জিজ্ঞেস করে, কি এটা? আমার রিজাইন লেটার। আমি আর এই হসপিটালে চাকরি করতে চাই না। রোদ রিজাইন লেটারের দিকে একবার তাকিয়ে আফিফকে বলল, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, সমস্যা নেই। হাত ছিড়ালে তো কাকের অভাব হবে না, আপনি যেতে পারেন। রোদের শেষের কথায় আফিফ অনেক কষ্ট পায়, কিন্তু এইবার ও কোন উত্তর করে না। আফিফ রোদের কেবিন থেকে বের হতে গেলে রোদ আবার ডাক দেয়। আফিফ রোদের দিকে ফিরতে রোদ একটা বিয়ের কার্ড আফিফের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা আমার বিয়ের কার্ড, আশা করবো আপনি আসবেন। আর হ্যাঁ, আমার বিয়েটা কার সাথে লেখা আছে, কিন্তু আমি তাও মুখে বলে দিই, সে ভাগ্যবান ব্যক্তিটি হলো তামিম। আশা করি চিনতে পেরেছেন। আফিফ তার ছেলের হাসি দিয়ে বলল, কংগ্রেচুলেশন, দোয়া রইল আপনার আগামী সুন্দর জীবনের পথ চলার জন্য। আফিফ আর কোন কথা না বাড়িয়ে হসপিটাল থেকে বের হয়ে চলে আসে। তখন হসপিটালের বাইরে নিতুর সাথে আফিফের দেখা হয়। আফিফকে কেমন যেন উদাসী মনে হয় নিতুর কাছে, আর সেজন্য নিতু আফিফকে জিজ্ঞেস করে, কি হয়েছে আফিফ, তোমাকে এমন দেখাচ্ছে কেন? তেমন কিছু না নিতু। তা এখন কোথাও যাচ্ছ নাকি? চলে যাচ্ছি একেবারে। মানে বুঝলাম না, কি বলছো তুমি? কোথায় চলে যাচ্ছ? এই হসপিটাল ছেড়ে। আমি কিছুক্ষণ আগে রিজাইন দিয়েছি। নিতু বেশ অবাক হয়। অবাক হয়ে বলল, কিন্তু কেন? ভালো লাগে না আর সেজন্য? আফিফ নিতুকে আর কিছু বলতে দেয় না।
সে দূরত্ব পায়ে হেঁটে চলে যায়। আফিফ বাড়ি ফিরে রাত আনুমানিক 11টার সময়। সে সারাদিন কোথায় ছিল কেউ জানে না। বাড়ির মেন গেটে নক করতে রিমি যেয়ে গেট খুলে দেয়। আফিফকে দেখে রিমি হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করে, আফিফ ভাই তুমি কোথায় ছিলে, তোমার ফোন বন্ধ কেন? আফিফ তার ভাবির দিকে তাকিয়ে প্রাণহীন হাসি দিয়ে বলল, এই তো একটা কাজে গেছিলাম অমনি। জেন কি হয়েছে? কিন্তু তোমার ফোন বন্ধ কেন? বাড়ির সবাই কত টেনশনে ছিলেন জানো তুমি। ভিতরে আসো। আফিফ কোন কথা না বলে ভিতরে যায়। আফিফকে দেখে নিধি দৌড় দিয়ে এসে বলল, বাবা তুই কোথায় গিয়েছিলি, তোর ফোন বন্ধ বলছে কেন? আফিফ একই প্রশ্ন শুনে বিরক্ত হয়, কিন্তু তার আম্মুকে স্বাভাবিকভাবে বলল, কি হয়েছে আম্মু বলতো। অমনিও এক কথা জিজ্ঞেস করছে সাথে তুমিও, কোন সমস্যা হয়েছে বাড়িতে? না, কিন্তু তুই সকালে হসপিটাল থেকে নাকি বের হয়ে গেছিস, আর রিজাইন বা কেন দিয়েছিস বলবি আমায়। আফিফ এইবার আসল ব্যাপারটা বুঝতে পারে। সে যে রিজাইন করেছে সে কথা অবশ্য রোদ তার বাড়িতে জানিয়েছে। আফিফ মুচকি হেসে তার আম্মুকে বলল, আরে আম্মু তেমন কিছু না, আমার অন্য হসপিটালে চাকরি হয়েছে, সেজন্য আগেটা ছেড়ে দিয়েছি। কিন্তু এই হসপিটালে কি সমস্যা চাকরি করতে? আম্মু রিল্যাক্স, ওখানে যে বেতন তার চেয়ে অনেক বেশি বেতন আমার বর্তমান হসপিটালে, আর সেজন্য ওখান থেকে সকালে রিজাইন করে নতুন হসপিটালে জয়েন করেছি। সারাদিন ড্রাইভ করে ফিরলাম। কিন্তু এত রাত হলো কেন? আম্মু তুমি কি পাগল বলতো, এখানে আজ নতুন সেজন্য পুরো হসপিটাল ঘুরে দেখতে হয়েছে, সাথে কিছু রোগী ছিল তাদের ট্রিটমেন্ট করতে হয়েছে, আর সেজন্য দেরি হলো। তাহলে ফোন বন্ধ কেন? হয়তো চার্জ শেষ, সেজন্য বন্ধ হয়ে গেছে। এই বলে আফিফ সামনে আগায়। এর মধ্যে আবির খান, জিসান আর শিও চলে এসেছে আফিফদের কাছে। আবির খান কিছু বলেনি, ছেলে যা বললো তাই মেনে নেই। আফিফ তার নিজ রুমে যায় ফ্রেশ হওয়ার জন্য। সাথে তার আম্মুকে উদ্দেশ্য করে বলে গেছে তার খুব ক্ষুধা পেয়েছে, খাবার যেন রেডি করে। আফিফ যেতে জিসান বলল, আম্মু তোমার কি মনে হয় ও নতুন কোথাও জয়েন করেছে? ও তো তাই বলো, এখন বাকিটা আল্লাহ জানে। আফিফকে নিয়ে পরিবারের সবাই টুকটাক কথা বলে। এর মাঝে আফিফ ফ্রেশ হয়ে নিচে আসে খাবার খাওয়ার জন্য। নিধি খান নিজে আফিফকে খাবার পরিবেশন করে। আফিফ চুপচাপ খাবার খেয়ে নেই, খাওয়ার মাঝে কারোর সাথে টু শব্দ করে না। আফিফের খাওয়া শেষ হতে সে সোফায় যেয়ে বসে। তার পাশ দিয়ে আরশি, জিসান, আবির খান বসে আছে। আফিফ বসতে আবির খান বলল, তা আগের হসপিটালটা কি ভালো ছিল না, নাকি অন্য কোন কারণে এসে হসপিটাল ছেড়ে দিলে? আব্বু সে হসপিটাল ভালো, কিন্তু এখন যে হসপিটালে জয়েন করেছি এখানকার পরিবেশ ও ফ্যাসিলিটি ওখানকার চেয়ে অনেক ভালো, আর সেজন্য এখানে জয়েন করা, এর বেশি কিছু না। কিন্তু ওটা তোমার ভাইয়ের শ্বশুরের হসপিটাল ছিল, আই থিঙ্ক ওখানে অনেক ভালো থাকতে। আব্বু আমি একজন ডাক্তার, আর আমি জানি কোনটা ভালো কোনটা খারাপ, আমার তা বিচার করার মতো বয়স হয়েছে। আফিফের কথায় কেউ কোন উত্তর দিতে পারে না, আর সেজন্য আবির খান সবাইকে উদ্দেশ্য করে বলে যে যার রুমে যেয়ে ঘুমিয়ে যেতে। তার কারণ অনেক রাত হয়েছে আর কি। আফিফ তার নিজের মতো সকালে বাড়ি থেকে বের হয়, আর ফিরে সন্ধ্যা বা রাতের দিকে। কেউ তেমন কিছু বলে না। আফিফ আজ শুক্রবারে বের হচ্ছে। তখন আবির খান আফিফকে বলল, আফিফ কোথাও কি বের হচ্ছ? জি আব্বু, হসপিটালে যাব। তা আজ শুক্রবারেও যেতে হবে? ও আব্বু, কিছু রোগী আছে সেজন্য ফোন করেছিল হসপিটাল থেকে। ও আচ্ছা, তা তুমি কোন হসপিটালে জয়েন করেছো সে বিষয়ে তো কিছু বললে না। আব্বু কাছেও হসপিটাল, আর হসপিটালের নাম না জানলেও হবে, আমি এখন আসি। আবির খান কিছু বলে না। সে ভালো করে জানে আফিফ তাকে আর কিছু বলবে না। আফিফ চলে যেতে নিধি খান বলল, আবির ওরে আমার কেমন যেন মনে হচ্ছে, ও সত্যি কি কোন হসপিটালে জয়েন করেছে? আমি তাই কিভাবে বলবো বলো, আফিফ যা বলে আমরা তো তাই বিশ্বাস করি, তাই না বলো? তাও ঠিক বলেছ। ও আপনারা হয়তো ভাবছেন শুক্রবার তো রোদের বিয়ে, তাই না? হ্যাঁ শুক্রবার রোদের বিয়ে, কিন্তু সেটা আগামী শুক্রবার। আফিফ যেদিন রোদের বিয়ের কথা শুনে সেদিনটি ছিল রানিং সপ্তাহের বুধবার, আর সেই হিসেবে আগামী শুক্রবার বলতে এই শুক্রবার এর পরের শুক্রবার। সো আর এক সপ্তাহ বাকি। এখন গল্পে ফিরে যাক। আফিফ বের হয় একটা ক্যাফে থেকে। সে সময় তামিমের সাথে দেখা হয় তার। তামিম আফিফকে দেখে ডাক দেয়,
আফিফ তামিমের কাছে যেতে এসে জিজ্ঞেস করে, আরে আফিফ, কোথায় গিয়েছিলে? এই তো ভাইয়ের ক্যাফে কফি পান করতে। ও, কিন্তু মনে হলো তুমি ইমিগ্রেশন থেকে বের হলে। আরে না, কি বলেন, আমি কফি পান করতে এসেছিলাম। তাই শুনলাম তুমি নাকি চাকরি ছেড়ে দিয়েছ। কে বললো আপনাকে ভাইয়া? রোদ ফোন করে বলেছিল। ও, তা এখন কি করছো? জি, নতুন হসপিটালে জয়েন করেছি। কোন হসপিটালে? আফিফ মুচকি এসে বলল, আপনার শ্বশুরের তার চেয়ে ছোট ভাইয়া, আর নাম না শুনলেও হবে। তামিম তেমন কিছু বলার আর পায় না, আর সেজন্য আফিফকে তার বিয়েতে যেতে বলে চলে যায়। আফিফও কোন কথা না বলে চলে যায়। আজ বৃহস্পতিবার রোদের গায়ে হলুদের অনুষ্ঠান। খান বাড়ির সকলে সেখানে যাবে, সেজন্য দুপুরের পরে সবাই ব্যস্ত রেডি হয়ে নিয়ে। আফিফ তার মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে যায়। আফিফকে দেখে রিমি বলল, ভাই তুমি রেডি হওনি? তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের তো হয়ে গেছে। আফিফ অবাক হয়ে বলল, বৌমি কোথায় যাব, আর এত তাড়াহুড়ো কিসের? আমি তো কিছু বুঝতেছি না। আরে আজ না রোদের গায়ে হলুদ, তুমি ভুলে গেছো। আফিফের মনে হয় তাই তো আজ রোদের গায়ে হলুদ, আর কাল অন্য কারো বউ হয়ে যাবে সারা জীবনের জন্য। আফিফ কিছুক্ষণ চুপ থেকে বলল, বৌমি আমার কাজ আছে, তোমরা যাও, আমি পড়ে যাব। সে সময় নিধি খান নিচে আসে। আফিফ রিমিকে কথা বলতে দেখে জিজ্ঞেস করে, কি ব্যাপার আফিফ, তুই এখন রেডি হসনি? আম্মু দেখেন না, ও নাকি যাবে না, কি কাজ আছে বলছে। নিধির কথায় রিমি উত্তর দেয়। তখন নিধি আফিফের দিকে তাকিয়ে বলল, এ কি কথা আফিফ, আমরা সবাই যাচ্ছি আর তুই যাবি না মানে কি? আম্মু আমার কিছু কাজ আছে, আমি রাতে অনুষ্ঠানে যাব, তোমরা এখন যাও। তা বললে তো হবে না ভাইয়া, রোদ আপু কল করে তোকে নিয়ে যেতে বলেছে। পেছনে থেকে আরশি কথাটা বলে আফিফ কোন উত্তর না দিয়ে বের হয়ে যায়। নিধি খান কয়েকবার ছেলেকে ডাক দেয়। আফিফ তা কানে তুলে নেয়, সে তার মতো চলে যায়। সন্ধ্যার সময় লেকের পাড়ে বসে আছে আফিফ। তার চোখ থেকে নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ছে নিচে। আর মনে মনে ভাবছে, কেন এমন হচ্ছে তার সাথে, কি অপরাধ তার? সে তো ভালোই ছিল ওই পরদেশে, তাহলে কেন এমন হলো? রোদের বিয়ে হয়ে গেলে কি এমন ক্ষতি হতো? সামনে থেকে আফিফ রোদের বিয়ে দেখতে পারবে না। আগে বিয়ে হয়ে গেলে তার এত কষ্ট হতো না। আর কেনই বা তার ভাইয়ের সাথে রোদের বোনের বিয়ে হতে হবে? দেশে কি আর মেয়ে ছিল না? আফিফ এইসব ভাবছে আর কান্না করছে। আফিফের ফোন কল আসতে আফিফ তার ভাবনা থেকে বের হয়। ফোনের দিকে তাকিয়ে দেখে ইমিগ্রেশন অফিস থেকে কল এসেছে। আফিফ তার চোখের জল মুছে করে রিসিভ করে। সেখান থেকে আফিফকে জানায় কাল সকাল 10টা 30 মিনিটে তার কানাডার ফ্লাইট। আফিফ ওনাকে ধন্যবাদ দিয়ে কল কেটে দেয়। আফিফ উঠে দাঁড়ায়, লেকের দিকে একবার তাকিয়ে বিড়বিড় করে বলল, ভালো থাকিস, হয়তো আর দেখা হবে না তোর সাথে আমার। কোন এক বেইমানের জন্য চলে যাব সারা জীবনের জন্য ওই প্রবাসে, ফিরবো না আর কোন দিন। এরপরে আফিফ তার গাড়ির কাছে যেতে যেতে সুমনকে ফোন দেয়। সুমন ফোন রিসিভ করতে আফিফ তাকে তার সাথে দেখা করতে বলে ঘন্টা খানিকের মাঝে। এরপরে আফিফ তার বাড়ি ফিরে যায়। নিজ রুমে যেয়ে তার প্রয়োজনীয় জামা কাপড় কাগজপত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তার কারণ হলো নিধি খান এই কথা জানতে পারলে আফিফকে যেতে দিবে না কোনভাবে। আফিফ বাড়ি থেকে বের হতে সুমন তাদের বাড়ির সামনে আসে। আফিফ সুমনকে দেখে এসে বলল, তাহলে এসেছিস বন্ধু? খুব, কিন্তু এত জোরালো তৎপরের কারণ কি? আছে, সব বলবো, একটু ওয়েট কর। এই বলে আফিফ তার ফোন সুইচ অফ করে। আর সুমনের দিকে তাকিয়ে বলল, বন্ধু আজ রাতটা আমার থাকার কোন ব্যবস্থা করতে পারবি? কেন, তোর বাড়িতে কি হয়েছে? আর তোর কাছে এত বড় ব্যাগ কেন? তুই কি কোথাও যাবি? খুব, চলে যাচ্ছি সারা জীবনের জন্য। সুমন অবাক হয়ে বলল, কোথায় যাবি তুই? কানাডা। কিন্তু তুই না বলেছিলি আর যাবি না, তাহলে কি হলো যে চলে যেতে চাস? সব বলবো, আগে আমার থাকার ব্যবস্থা কর। আমার বাড়ি চল, রাতে সেখানে থাকবি, আর কি হয়েছে তা বলবি। না, তোর ওখানে থাকা যাবে না, কোন হোটেলেই উঠতে হবে। হোটেলে কেন? তোর বাড়িতে থাকলে আমার আব্বু আম্মু ভাইয়ে খুঁজে পাবে আমাকে, কিন্তু আমি তাদের জানাতে চাই না। আচ্ছা, আমাকে বলতো কি হয়েছে, আর আঙ্কেল আন্টি কোথায়? আফিফ সুমনকে সবকিছু খুলে বলে। এও বলে তার পরিবার এখন রোদের বাড়িতে আছে। সুমনও কষ্ট পায় রোদের এমন ব্যবহারে।
আফিফকে নিয়ে এয়ারপোর্টের পাশে একটা হোটেলে রেখে আসে। তখন রাত প্রায় 12টা বেজে যায়। এইদিকে আফিফকে রাত 8টার দিকে জিসান ফোন করে যায়, কিন্তু বারবার ফোন বন্ধ বলে সবাই টেনশনে পড়ে যায় আফিফকে নিয়ে। জিসান বাড়ি আসে আফিফের খোঁজ করতে, কিন্তু তাকে বাড়িতে পায় না। দারোয়ানকে জিজ্ঞেস করলে সে বলে আফিফ একটা ব্যাগ নিয়ে বের হয়েছে। তাকে জিজ্ঞেস করতে বলেছে সে জিসানের শ্বশুর বাড়ি যাচ্ছে। জিসান ফিরে এসে এই কথা তার আম্মু আব্বু সকলকে বলে। তখন রোদ কান্না করতে করতে বলল, আমি আগে বলেছিলাম ওর সাথে এমন করার কোন প্রয়োজন নেই, কোন সারপ্রাইজ দেওয়া লাগবে না। আফিফ অনেক রাগী জেদি, কিন্তু কেউ আমার কথা শুনলে না। এখন ও কোথায়? আমার আফিফকে তোমরা এনে দাও, আমি কিছু জানতে বুঝতে চাই না। সবাই হতভম্ব হয়ে যায়, কেউ সেভাবে চিন্তা করে দেখেনি। এখন সত্যি সবার, বিশেষ করে নিধি খানের বেশি ভয় হচ্ছে, কারণ তার কথায় এইসব করা হয়েছে। জিসান, তামিম, আবির খান সকলে আফিফকে খুঁজতে বের হয়। শহরের প্রায় সব স্থানে খুঁজে, কিন্তু তার কোন খোঁজ পায় না। রাত কেটে সকাল হয়ে যায়, আফিফের কোন খোঁজ মেলে না। নিধি খান কান্না করে অস্থির হয়ে যায়। তার সাথে রোদ তো কান্না করে পাগল পাগল হয়ে গেছে। তার মুখে শুধু আফিফ আর আফিফ, এছাড়া তার মুখে আর কোনো ভাষা নেই। হঠাৎ জিসানের মনে হয় সুমনের কথা। আফিফ দেশে আসার পর থেকে সুমনের সাথে বেশি ঘুরেছে। সাথে স্যার জিসান সুমনকে ফোন দেয়। সুমন ফোন রিসিভ করতে জিসান বলল, সুমন, আফিফ কোথায়? তুমি কি তার কোন খোঁজ জানো? তার জেনে এখন কি করবেন ভাইয়া? দেখ, কথা না বাড়িয়ে বলো আফিফ কোথায়, আর আমার বিশ্বাস তুমি তা জানো। সুমন কিছুক্ষণ চুপ থেকে বলল, আফিফ চলে গেছে ভাইয়া, সারা জীবনের জন্যও চলে গেছে। কোথায় গেছে আফিফ? কানাডা, আজ সকাল 11টার সময় তার ফ্লাইট। জিসান এই কথা শোনা মাত্র তার আব্বুকে চিৎকার করে জানায়। সাথে সাথ আবির খান ও তার পরিবারের সাথে রোদকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় জাম থাকায় তাদের যেতে অনেকটা লেট হয়ে যায়। গাড়ি জ্যামে থাকার সময় রোদ বলল, এই জাম হওয়ার সময় পায় না। জিসান ভাইয়া, প্রয়োজনে হেঁটে চল, না হলে ওই অসভ্যটা দেশে ছেড়ে পালাবে। শুধু একবার তাকে পেয়ে নি, আমি রোদকে তা হাড়ে হাড়ে বোঝাব। এই কষ্টের মাঝে ওয়ার্শি রোদের কথা শুনে এসে দেয়, আর রোদকে উদ্দেশ্য করে বলল, ডিয়ার নতুন বউ, আমার ভাই যদি এইবার চলে যায়, তাহলে আমি নিশ্চিত ভাই বিয়ে করে ফিরবে। রোদ আরশির দিকে অগ্নি দৃষ্টিতে তাকায় আর বলল, আরশি, এমন যদি হয় তাহলে আমি তোমার খবর করব বলে দিলাম। আরশি আবার মজা নিয়ে বলল, বড় বৌনি দেখেছ, এই মেয়ে আবার ভাইয়ের বউ না হয়ে আমাকে থ্রেট দেয়। এর সত্যি সত্যি ভাবি করবো না, আমার ভাইকে পেলেও না বলে দিলাম। তাদের কথার মাঝেই গাড়ি এয়ারপোর্টে এসে দাঁড়ায়। জিসান সহ সকলে ছুটে যায় ভিতরে। জিসান কোন দিকে না তাকিয়ে সোজা একজন কর্মরত ব্যক্তির কাছে যায় আর জিজ্ঞেস করে কানাডা ফ্লাইট কখন। সে জানায় 5 মিনিট আগে তা টেক ওভার করে চলে গেছে। এই কথা শুনে জিসান মন খারাপ করে ফিরে আসে তার পরিবারের কাছে। সকলকে শোনায় আফিফ চলে গেছে কিছুক্ষণ আগে। নিধি খান রোদ কান্না করে যায় এই কথা শোনার পর থেকে। সকলে মন খারাপ করে এয়ারপোর্ট থেকে বের হয়ে আসে। বের হওয়ার সময় আরশি চিৎকার করে বলল, ছোট ভাই। আরশির এমন চিৎকারে সবাই তার দেখার দিকে তাকায়, আর সকলে দেখতে পায় আফিফ একটা চেয়ারে বসে আছে, তার পাশে দাঁড় করানো আছে টলি ব্যাগটা। সকলে মুখে হাসি ফুটে ওঠে। রোদ আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড় দিয়ে আফিফের দিকে যায়। আফিফ ও আরশির ছোট ভাই বলার সামনে তাকায়, আর তার পরিবারকে দেখতে পায়, সাথে রোদকে দেখে বেশ অবাক হয়। সে এখানে কেন, আর তার গায়ে হলুদের শাড়ি জড়ানো, চেহারা কান্না করে যাতে অবস্থা করে রেখেছে। আফিফ দাঁড়াতে রোদ যে হুমড়ি খেয়ে পড়ে তার বুকে, আর কান্না করতে করতে আফিফের বুকে কয়েক ঘা মেরে বলল, তুই এত পাষাণ কেন? একটা বার বলতে পারলি না আমাকে ভালোবাসিস? চোরের মতো পালিয়ে যাচ্ছিস, তাই না? আফিফ রোদের কথায় কোন উত্তর করে না। সে সামনে তার আব্বু আম্মু দিকে তাকায়। এখন সে রোদকে জড়িয়ে ধরেনি। সবাই আফিফের কাছে আসতে আফিফ প্রথম বলে, আম্মু, এই মেয়ে এখানে কেন? ওর না তামিম ভাইয়ের সাথে বিয়ে? তখন নিধি খান কিছু বলার আগে রোদ বলে ওঠে, হ্যারি কুতত্তা, আমি তামিম ভাইকে বিয়ে করব? তুমি ভাবলে কি করে যার জন্য এতগুলো বছর ওয়েট করে আছে আমি তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করব? তখন নিধি খান রোদকে সহ্য আফিফকে জড়িয়ে ধরে বলল, কেন এমন করেছিলি বাবা? তুই আমাকে একবার বলে কি আমি তোর সাথে রোদকে বিয়ে দিতাম না বল?
আসলে আম্মু আমি সেভাবে ভেবে দেখিনি, আর সেজন্য। আফিফকে থামিয়ে রোদ বলে ওঠে, সে ভাববে কেন? সে তো তার রাজ্যের ভাব নিয়ে ব্যস্ত। আমাকে একটুকু ভালোবাসে না, বুঝেছেন শাশুড়ি আম্মু? মাঝ দিয়ে আরশি বলে ওঠে, এই যে এখন আমার ভাইয়ের সাথে তোমার বিয়ে হয়নি, এতেই আমার আম্মু তোমার শাশুড়ি হয়ে গেল। আমার ভাইয়ের বিয়ে অন্য কারোর সাথে দিব, তোমার সাথে না। তখন নিধি খান আরশিকে ধমক দিয়ে বলল, বাজে বকবি না। সে থেকে তুই মেয়েটার পেছনে লেগে আছিস। এখন একদম চুপ করবি। আমার ছোট বৌমাকে কিছু বলবি না। সকলে কিছুক্ষণ খুনসুটি করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাত 11টা বাজে আফিফের রুমের সামনে রিমি আর জিসান দাঁড়িয়ে আছে। কারণ বাসর ঘরে আফিফের প্রবেশ করতে হলে টাকা দিতে হবে। আফিফ রিকোয়েস্ট করছে, তার কাছে এই মুহূর্তে কোন টাকা নেই। তখন জিসান বলল, তার ছোট ভাই এখন কেমন লাগে হোক, আমার বেলা তো ঠিকই টাকা দিয়ে যেতে হয়েছে, কেউ আমাকে ছাড় দেয়নি। আফিফ অসহায়ের মতো তার বড় ভাইয়ের দিকে তাকায়। সে সময় রোদ্রুম থেকে মাথা বের করে আরশি রিমিকে উদ্দেশ্য করে বলল, আরশি আপু, কেউ ওরে এমনি এমনি রুমে আসতে দিবে না। ওর টাকা দিয়ে রুমে আসবে। কেন এতগুলো টাকা নষ্ট করতে গেছে? এ দেশে থেকে পালাতে গেছে। এখন কেমন লাগে ও? তখন আফিফ বলল, এই তুমি না আমার বউ, বউ হয়ে কেউ এইভাবে স্বামীর বিরুদ্ধে যায় ফাজে নিয়ে? এই সব বলে হবে না। আমার ভালো স্বামী, এখন টাকা দিয়ে জলদি রুমে আসো, আমার ঘুম পেয়েছে। তোমার জন্য কান্না করতে করতে আমি অনেক টাল। এইভাবে কিছুক্ষণ কথাবার্তা বলে আফিফ টাকা দিয়ে রুমে আসে। আফিফ রুমে এসে ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে রোদ শুয়ে গেছে। আফিফ ভাবে রোদ হবে টাল, সেজন্য রোদকে ডাক না দিয়ে তার পাশে যেন শুতে যাবে। অমনি রোদ বলে ওঠে, ই একদম আমার কাছে আসবে না, তুমি নিচে যেয়ে ঘুমাবে। আফিফ অবাক হয়ে বলল, এই কি বলছো রোদ, তুমি আমার তিন কবুল বলা বউ, আমি নিচে কেন ঘুমাবো? কারণ তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ, আর সেজন্য এটা তোমার শাস্তি বুঝেছ। আফিফ রোদের কথার উত্তর না দিয়ে সোজা তার হাত ধরে টান দিয়ে বুকে নেয়। আর বলল, শাস্তি যেহেতু দিবে, তা দূরে সরিয়ে কেন কাছে নিয়ে ভালোবাসা আদায় করেও তো দেয়া যায়, তাই না বলো? একদম ছুবে না আমায়, তুমি অনেক খারাপ, আমাকে শুধু কষ্ট দাও। ঠিক আছে, এখন ভালোবাসা দিয়ে তা পচিয়ে দিচ্ছি। এই বলে আফিফ রোদকে কিছু বলতে না দিয়ে তার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয়। বাকিটা আপনারা বুঝে নেন। আমি আর কিছু বলতে পারবো না। লজ্জা করে আমার। সমাপ্ত।